ম্যাথমেটিক্স ফাউন্ডেশন কোর্স ফর ফিজিক্স অলিম্পিয়াড। আজকে ডিফারেন্সিয়েশনের যে সেকেন্ড ক্লাস আছে, সবাইকেই স্বাগত। তো অলরেডি আমরা একটা ফার্স্ট ক্লাস করেছি, ডিফারেন্সিয়েশনের বেসিক যতটুকু প্রয়োজন ছিল আমরা আলোচনা করেছি। কিভাবে ফিজিক্সে ডিফারেন্সিয়েশন ইউজ হয়, বা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, এটা বোঝার চেষ্টা করেছি আমাদের ফার্স্ট ক্লাসে। আজকে আমরা বিভিন্ন ফর্মুলা আছে, টেকনিক্স আছে, সেগুলো আমরা ইউজ করব, এবং কিছু অ্যাপ্লিকেশন দেখবো ডিফারেন্সিয়েশন, এবং বেশ কিছু প্রবলেম সলভিং করবো। ওকে। তো ফার্স্ট অফ অল, কিছু ফর্মুলা আমরা দেখি। অলরেডি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, এখন সেটাকে আমরা আরেকবার একটা রিভাইজ করব। ফার্স্ট অফ অল কি, যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটার যে ডিফারেন্সিয়েশন বা রেট অফ চেঞ্জ, এটা আলটিমেটলি জিরো। কারণ কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে, মানে ধ্রুবক, এটা চেঞ্জ হচ্ছেই না, তাহলে এটাকে আসলে, মানে চেঞ্জ হচ্ছে না, এটাকে আমি কিভাবে বলতে পারি? আমি এটাকে বলতে পারি ওর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি জিরো। কারণ ডেরিভেটিভ এটাই বোঝায় ওটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, চেঞ্জ হলে কিভাবে হচ্ছে। ওকে। এখন দেখা যাচ্ছে, যদি এমন থাকে কোনো অ্যাবসলিউট সাইন দেওয়া থাকে, হুম, যেটাকে আমরা মডুলাস বলতে পারি, তখন হচ্ছে আমার জাস্ট এক্স হবে, এক্স বাই এই মডুলাস সাইনটা হয়ে যাবে। সো এটা বলতে কি বোঝাচ্ছে? যদি এমন হতো, ডিডি এক্স অফ, এটা ধরো নেগেটিভ এক্স হতো, তাহলে আলটিমেটলি কি হতো? এক্স থাকতো, আর নিচে হচ্ছে এই নেগেটিভ, মানে এক্স এর জন্য কি নেগেটিভ এক্স থাকতো, আর হচ্ছে মডুলাস অফ নেগেটিভ এক্স, এটা চলে আসলো। মানে আবার টোটাল ফাংশনে যদি এমন হয়, নেগেটিভ এক্স এর যে মডুলাস এটা যদি দেওয়া থাকে, তাহলে নেগেটিভ এক্স উপরে বসবে, নিচে হচ্ছে নেগেটিভ এক্স এর মডুলাস। সো আলটিমেটলি রয়েছে এটা কি হয়ে যাবে? নেগেটিভ এক্স বাই এক্স। সো নেগেটিভ ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এটাকে যদি আমি ডিডেক্স করতে চাই, দ্যাট মিনস আমি সেটাকে ডেরিভেটিভ করতে চাই, তাহলে কি বলবো? এ টু দি পাওয়ার এক্স দেন লগ এ। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আরেকটা বিষয়, যদি এইটা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট যেটা বলছি, লগ এ বেস। আর এখানে মূলত মডুলাস সাইন দেওয়া হয়েছে, কারণ লগের এই অংশটুকুতে সবসময় আসলে পজিটিভ ভ্যালুর জন্যই এটা, মানে করা, এর একটা ভ্যালু থাকে, আদারওয়াইজ ভ্যালু পাওয়া যায় না। এই জন্য এখানে আমরা মডুলাস সাইন দিয়েছি। ওকে। এখন দেখার বিষয় হচ্ছে, এটা যদি থাকে তাহলে 1/x লগ ই বেস এ হয়। লগ ই বেস এ। আচ্ছা, লগ জিনিসটা একটু বলি। লগ কি বোঝায়? আমরা নর্মালি কি দেখি, আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি। এটা একটা, মানে এক্সপ্রেশন বা একটা ইকুয়েশন। এখন এইটাকে আমি চাইলে লগের মাধ্যমে কিভাবে লিখতে পারি? তো এটাকে আমরা বলছি এক্সপোনেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। ওকে, এক্সপোনেন্ট। আর এটা হচ্ছে আলটিমেটলি আমি যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা। সো লগের ক্ষেত্রে আমরা কি করব? বেস যেটা বেসে থাকবে, লগ এক্স এটাই রাখবো। এখন এই রেজাল্টটা এখানে নিয়ে আসবো, আর আমি বের করবো কোনটা? বের করবো হচ্ছে আমার এক্সপোনেন্ট। সো এইটাই, এটা আসলে লগের আলাদা একটা ওয়েতে এটাকে লেখা। কারণ কি? কারণ হচ্ছে আমি এই ধরনের কোন এক্সপ্রেশনে যদি এক্সপোনেন্টের ভ্যালু বের করতে হয়, তখন আমরা আসলে লগের ভ্যালুটা বের করি। আচ্ছা, তাহলে লগ ই বেস এ এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে, ধরলাম এটা এই বেস এ, এটা ইকুয়ালস টু হচ্ছে সি। সি না ধরে আমি এখানে ধরলাম এক্স। এটা বলতে কি বোঝাবে? এটা বলতে বোঝাবে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে কি? এ। আচ্ছা, যদি এমন হতো ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই, তাহলে কি বলতে পারতাম? যে আসলে এক্স এর ভ্যালুটা ওয়ান। এক্সপোনেন্ট, আমাদের যে এক্সপোনেন্টের নর্মাল যেই প্রিন্সিপাল আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে এটা, বলতে পারি এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এই এর ভ্যালু জায়গায় আমি কি বসিয়েছি? ওয়ান বসিয়েছি, সরি ই বসিয়েছি। তাহলে এভাবে বলতে পারি লগ ই বেস ই, এটা মানে হচ্ছে কি? আলটিমেটলি ওয়ান। সো এখন যদি আমি এভাবে লিখি, ডিডি এক্স অফ লগ ই বেস এক্স, এটা যদি থাকে, তখন আমরা কি বলতে পারি? তখন বলতে পারি এক্স, আর এখানে লগ ই বেস ই যেটা ওয়ান হয়ে যাবে। সো 1/x অ্যাকচুয়ালি জাস্ট এটাই থাকছে। আর আমরা কি করি, জিনিসটাকে একটু সহজ করার জন্য লগ ই বেসটাকে আমরা বলি ন্যাচারাল লগ, বা এটাতে এল এন দিয়ে লেখা হয়, এল এন দিয়ে লেখা হয়। এটাকে ন্যাচারাল লগ পড়া হয়, কখনো লন পড়া হয়, যদি লন অ্যাকচুয়ালি এটা আসলে এক্সাক্ট প্রনাউন্সিয়েশন না। এক্সাক্ট প্রনাউন্সিয়েশন এটাকে হয় এলএন বলা যায়, অথবা এটাকে ন্যাচারাল লগ বলা যায়। ন্যাচারাল লগ লগ বলাটা আসলে কি ভালো, তবে শর্ট করার জন্য আমরা অনেক সময় লন অথবা এলএন বলে থাকি। তো আমি ধরছি এলএন এক্স। এক্স, এখন এখানে অ্যাবসলিউট সাইন দেওয়ার কথা। হ্যাঁ, এটা হবে। বাট আমরা যেহেতু জানি যে লনের পর বা
যে লগের পর যখন আমাদের অ্যাবসোলিউট সাইনটা আসলে থাকে, মানে আমাদের কোনো নেগেটিভ ভ্যালু অ্যালাউ না, এই জন্য আমরা জাস্ট এক্স বসিয়েছি। তো আমরা মনে মনে ধরে নিচ্ছি এক্স হচ্ছে অল টাইম পজিটিভ। তাহলে এটা বলতে পারি যে লন এক্স বা এলএন এক্স এটা মানে হচ্ছে 1/x। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা প্রায়ই কাজে লাগে। ওকে। তো এখান থেকে আর বাকিগুলো আমাদের মোটামুটি আলোচনা করা হয়েছে, সবকিছুই মোটামুটি আলোচনা করা হয়েছে আমাদের লাস্ট ক্লাসে। তো আমি এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব, ম্যাথমেটিক্সে কিছু ডিফারেন্সিয়েশন সলভ করে দেখব। তো ফার্স্ট অফ অল এটা একটু দেখি, এটা কি বলা হয়েছে। এখানে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলা হয়েছে, ডিওয়াই বাই ডিএক্স। এখানে সাইন এক্স। তো ফার্স্ট অফ অল আমি কি করতে পারবো, সাইন এক্সটাকে আলাদা করে নিচ্ছি, প্লাস ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স লিখছি। কারণ যদি টোটাল ফাংশনের মাঝখানে দুইটা টার্ম থাকে, মানে যতগুলো টার্ম থাকে ততগুলো টার্মটাকে আমি আলাদা করে কি দিতে পারবো, ডিফারেন্সিয়েশন নিতে পারবো, আলাদা করে লিখতে পারবো। এবং যদি মাঝখানে প্লাস থাকে প্লাস লিখবো, যদি মাঝখানে মাইনাস থাকে মাইনাস লিখবো। ওকে। তো আচ্ছা, বারবার এইভাবে না লিখে সরাসরি এখান থেকে লিখছি। এখন সাইন এক্স এই ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ফার্স্ট অফ অল দেখতে হবে এইখানে যে ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবল তো সেম কিনা। হ্যাঁ, এই দুটো ভ্যারিয়েবল সেম। তাহলে সাইন এক্স এর জন্য আমি বলতে পারি আমি গজ এক্স। আর যদি কজ এক্স থাকতো তাহলে সাইন এক্স হয়ে যেত, বাট এটা নেগেটিভ সাইন থাকতো। আচ্ছা, নেগেটিভ সাইন বলতে নেগেটিভ চিহ্ন। এখন যেটা দেখছি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আমি আবার চেক করবো এখানে যে ভ্যারিয়েবল ই টু দি পাওয়ার এক্স এর উপরে ভ্যারিয়েবলটা সেম কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ভ্যারিয়েবলটা সেম। তাহলে কি লিখতে পারি, তাহলে বলতে পারি আমি এখানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স এর যে ডিফারেন্সিয়েশন সেটা ই টু দি পাওয়ার এক্সই হয়। তো আমার এটা এই এখানেই শেষ হয়ে যাচ্ছে, আমার যে ডিফারেন্সিয়েশন ছিল করে ফেলেছি। আচ্ছা, এখন এটা যদি এমন হতো যে ওয়াই ইকুয়ালস টু সাইন আলফা প্লাস ই টু দি পাওয়ার বেটা, এমন যদি থাকতো আর বলা হয়েছে যে ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এটা বলে দেওয়া আছে, তাহলে কি হতো। তাহলে এটাকে আমরা বলতে পারতাম এভাবে যে যদি আমি ওয়াই ড্যাশ দিই, আমরা গত ক্লাসে দেখেছি, এটা মানে বোঝা যাবে, এটা মানে হচ্ছে কি আহ এটা মানেও আলটিমেটলি হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝায়। তবে এইখানে একটু ঝামেলা আছে। এখানে ভ্যারিয়েবল কোনটা, আলফা একটা ভ্যারিয়েবল, বিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। সো আমি এখানে ওয়াই ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছি, এটা কি আলফার রেসপেক্টে হচ্ছে নাকি বিটার রেসপেক্টে হচ্ছে। বাট দেখা গেল যে এই ওয়াই ড্যাশ আসলে আলফা বিটা এটাকে আলাদা করে বলতে পারছে না। আবার ধরে নিচ্ছে এটা আলফা, ধরে নিচ্ছে এটা আলফা, তাহলে ওয়াই ড্যাশ বোঝাবে যে এটা আলফার রেসপেক্টে টোটাল কিটা হচ্ছে, ডেরিভেটিভটা হচ্ছে, মানে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে। বাট আমি তো চাচ্ছি ডিএক্স এর জন্য, এই জন্য আমি তখন এই কেস এটাকে লিখতে পারবো না। আমি কি লিখবো তাহলে, আমাকে এভাবেই লিখতে হবে ডিওয়াই বাই ডিএক্স। এইটার জন্য এখন যেটা বলতে পারি, ফার্স্ট অফ অল দেখবো আমার, আচ্ছা লিখে ফেলি হবে ডিএক্স সাইন আলফা, আলফা প্লাস ডিএক্স, এখানে হচ্ছে আমার ই টু দি পাওয়ার বেটা। তোমার কি চেক করতে হবে, আমাকে চেক করতে হবে এই যে এক্স আর এই আলফা এটা কি সেম, না এটা সেম না। এখানে এক্স এই বিটা এটা কি সেম, না এটাও সেম না। তাহলে কি করতে পারি, তাহলে আমরা ফার্স্ট অফ অল ধরে নিব এই আলফা হচ্ছে এক্স, ধরে নিচ্ছি আলফা এক্স, তাহলে কি হতো, তাহলে এটা কজ এক্স হয়ে যেত। আচ্ছা, বাট আমরা তো দেখেছি এটা এক্স না। এখন আলফাকে যদি আমি এক্স দ্বারা ডেরিভেটিভ করতাম তাহলে কি পেতাম, তাহলে আমি এটাই পেতাম যে ডিএক্স বাই আলফা, সরি ডি আলফা, ডি আলফা বাই ডিএক্স। এখন আলফার যদি এক্স এর কোনো ফাংশন থাকতো, মানে আলফাকে যদি এভাবে বলতে পারতাম ধরো এটা 5x, তাহলে বলে ফেলতে পারতাম যে ডি আলফা মানে ডি আলফা বাই ডিএক্স এর মানে হচ্ছে 5, এটা বললে হয়ে যেত। বাট এখানে তো আলফা কথা কিছু বলা নেই, তো আমাকে এখানে এটা রেখে দিতে হবে। আমরা যেটা বলছিলাম, যদি আলফার ভ্যালুটা, যদি আলফা ভ্যালুটা এক্স এর কোনো ফাংশন থাকতো তাহলে আমি এটাকে কন্টিনিউ করতে পারতাম। বাট এখানে আমি আলফা সম্পর্কে আর কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো আমি এটাকে এভাবেই রেখে দিব, এটাকে আমি আপাতত এভাবেই রেখে দিব। ওকে। তাহলে এরপর আমি যদি এটাকে দেখতে চাই, এখানে কি বলতে পারি, ই টু দি পাওয়ার এক্স যদি হতো তাহলে ই টু দি পাওয়ার এক্স হতো। বাট এটা তো আসলে আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স না। আচ্ছা, এখানে একটু জিনিস আমাকে একটু কারেকশন করতে হবে। এখানে এক্স না, এখানে আমাকে আলফাই বসাতে হবে। ধরে নিচ্ছে এক্স, বাট এক্স অ্যাকচুয়ালি তো আলফা ছিল, এই জন্য আলফা বসেছে। ওকে। তো এখন ডি আলফা বাই ডিএক্স এটা হয়ে গেছে। এখন এ টু দি পাওয়ার বিটা ক্ষেত্রে কি বলতে পারি, আমি এ টু দি পাওয়ার বিটাই বলতে পারি। বাট বিটা তো অ্যাকচুয়ালি এক্স না। সো এখানে ডি বিটা বাই ডিএক্স হয়ে যাবে। যদি আমার এখানে বিটার কোনো ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমি বলতে পারতাম যে বিটা মানে এমন যদি কোনো ভ্যালু দেওয়া থাকতো বিটা ইকুয়ালস টু সি এক্স, মানে সামথিং অফ এক্স অথবা এক্স টু দি পাওয়ার সামথিং, যে কোনো কিছু এক্স এর রেসপেক্টে যদি জাস্ট ফাংশনটা থাকতো তাহলে এখানে আমি ডিএক্স করে আলটিমেট একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করতে পারতাম। বাট এখানে সেটা পসিবল হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। সো এখন যেটা করতে পারি,
এটাকে আমরা ফাইনালি তাহলে কিভাবে রেখে দিব? আমরা অ্যাকচুয়ালি এইভাবে রেখে দিব, এছাড়া আর কিছু কন্টিনিউ করার মতো নেই। তো আমাকে বলতে হবে কজ আলফা টাইমস ডি আলফা বাই ডি এক্স। ওকে। আচ্ছা, এখানে একটা ব্রেকেট দিয়ে দেই যাতে মানে আমাদের কনফিউশন না থাকে যে আলফার সাথে এটা গুণফল নাকি টোটাল কজ আলফার সাথে। টোটাল কজ আলফার সাথে এইটার প্রোডাক্ট। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার বিটা টাইমস ডিবি বাই ডি এক্স। এখন এই ডি আলফা বাই ডিএক্স এবং ডিবি বাই ডিএক্স এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে চেঞ্জ, চেঞ্জ চেঞ্জ অফ চেঞ্জ অফ আলফা, চেঞ্জ অফ আলফা উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু আমার হচ্ছে এক্স। আর এখানে কি বলতে পারি? চেঞ্জ অফ বিটা উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, আর যদি এখানে টি থাকতো, দ্যাট মিনস টাইম থাকতো, ফিজিক্স যেটা আমরা ইউজ করি, তখন আমরা বলতে পারতাম রেট অফ চেঞ্জ। এটা বললেই হয়ে যেত। ওকে, এখন দেখি আমরা এটা y ইকুয়ালস টু এম স্কোয়ার সেক ইনভার্স এক্স। আমার কি চেয়েছে? চেয়েছে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। একটু খেয়াল করে দেখো, এইখানে এখানে যেটা চেয়েছিল, এখানে যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে কি? এক্স। এখানে ভ্যারিয়েবল কি? সেটাও এক্স। সো তাহলে আমি ডিরেক্টলি কি ইউজ করতে পারি? এভাবে ওয়াই ড্যাশ ইউজ করতে পারি। তো ওয়াই ড্যাশ ইকুয়ালস আমি কি লিখবো? ওয়াই ড্যাশ ইকুয়ালস আমি লিখবো ফার্স্ট অফ অল এম স্কোয়ার। এম স্কোয়ার নিয়ে আমার মানে আপাতত এটা বুঝতে পারছি এটা হচ্ছে কি ধ্রুবক, এখানে আমার আলাদা কোনো ইনফরমেশন দেওয়া নেই। যদি এটা কনস্ট্যান্ট হয় তো এখানে বাহিরে লিখে দিচ্ছি। এরপর ডিওয়াই বাই ডিএক্স। সো এখানে সেক ইনভার্স এক্স হয়ে যাবে। এখন সেক ইনভার্স এক্স, এটা এটা কি ছিল? ফর্মুলাটা কি ছিল? সো এইটা ফর্মুলাটা যে আমরা দেখে নেই কোথায় ছিল, এখানে। এই যে এখানে, এখানে হচ্ছে আমি কি রেখেছি? কালারটা চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে আমার অ্যাবসলিউট সাইন অফ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, আর এখানে আমার ওয়ান থাকছে। তো এখানে আমাকে দেখতে হবে নেক্সট, এখানে আমার এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু কিছু বলে দেওয়া নেই। সো এটাকে আমরা চাইলে অ্যাবসলিউট সাইন অফ এক্স রাখতে পারি, জাস্ট এক্স দিলেও সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখানে কন্টিনিউ করার জন্য উপরে আমাকে ওয়ান দিতে হচ্ছে, নিচে হচ্ছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো আলটিমেটলি আমার এটা ডিফারেন্সিয়েশন এখানে হয়ে গিয়েছে। এখন যদি এটা এমন হতো যে ওয়াই ইকুয়ালস টু এম স্কোয়ার, এম স্কোয়ার সেক ইনভার্স, সেক ইনভার্স এখানে ধরো আলাদা কিছু দেওয়া থাকতো, ধরে নিচ্ছি এটা এম। ওকে, তখন কি বুঝতে পারতাম? তখন বোঝা যেত এই এম আর এই এম স্কোয়ার, এই দুইটা কিন্তু ভ্যারিয়েবল। আগে আমরা এম স্কোয়ারটাকে কি ধরে নিয়েছিলাম, এটা কি ধরে নিয়েছিলাম এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ আলাদা করে এখানে কিছু বলে দেওয়া নেই। বাট এখন আমি যখন এখানে এম দিয়েছি তখন সেটাকে আমি কি ধরে নিচ্ছি? তখন সেটাকে আমি কনস্ট্যান্ট না ধরে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। বাট এইটা কেন? অ্যাকচুয়ালি এখানেও আমরা এম স্কোয়ারটাকে কি ধরে নিয়েছিলাম? এটাকে আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছিলাম। যদি ভ্যারিয়েবল ধরে নিতাম তাহলে কি হতো? তাহলে এখানে আমাদের যে প্রোডাক্ট রুল আছে এই অনুসারে আমি আরেকটাও পার্ট লিখতে পারতাম। আচ্ছা, এখানে আমরা করি তাহলে জিনিসটা বোঝা যাবে। আচ্ছা, ডিওয়াই বাই আমি ডিএক্স করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল যদি আমি ডিওয়াই বাই ডিএম করতাম, ডিওয়াই বাই ডিএম, তখন কিন্তু আমি এখানে ওয়াই ড্যাশ বলতে পারতাম। এটা বললে কি হতো? এটা কাইন্ড অফ এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ ভি, এই টাইপের আছে। ইউ একটা ফাংশন, ভি হচ্ছে আরেকটা ফাংশন। আচ্ছা, ইউ কেমন একটা ফাংশন? এই ফাংশনটা এক্স এর উপর ডিপেন্ড করে বলছি। আবার ভি ফাংশনটা এটাও এক্স এর কোন একটা ফাংশন। তো এটা যদি আমরা ডেরিভেটিভ করতাম তাহলে কি বলতাম? আমি বলতাম ইউ ভি ড্যাশ, দ্যাট মিনস হচ্ছে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি দিয়ে ইউ এর ডেরিভেটিভ। এখন দেখা যাচ্ছে এই দুইটা টার্ম হচ্ছে সিমেট্রিক্যাল, মানে এর আগেও প্লাস এর আগেও প্লাস। তো এটা যদি আগে লিখি তাহলে সমস্যা হবে না, এটা যদি পরে লিখি তাহলে সমস্যা হবে না। তবে যদি ডিভিশন থাকে তাহলে কিন্তু এখানে ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে নেগেটিভ থাকে। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট অফ অল কি বলতে পারি? আমি এম স্কোয়ারটাকে মানে রেখে দিচ্ছি। আর সেকেন্ড ভার্স এম, এটা মানে কি? এটা মানে হচ্ছে ওয়ান বাই এম রুট ওভার এম স্কোয়ার মাইনাস ওয়ান। এটা মাত্রই করেছি। এখন সেকেন্ড পার্টটুকু কি? সেকেন্ড পার্টটুকু হচ্ছে ভি ইউ ড্যাশ, দ্যাট মিনস ভিটাকে আমি সেম রেখে দিব, মানে সেক ইনভার্স এমটাকে রেখে দিব। আচ্ছা, আর কি থাকছে? আর থাকছে হচ্ছে এম স্কোয়ার। এম স্কোয়ারকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি থাকবে? সেটা হয়ে যাবে টু এম। ওকে। আচ্ছা, তো এখন যদি এইটা হয় এরকম যে এটা ভ্যারিয়েবল যদি না হতো, সরি হ্যাঁ, এটা যদি এম যদি ভ্যারিয়েবল না থাকতো তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যেত, তখন টোটাল টার্মটা আসলে হতো না, এটা জিরো হয়ে যেত। তখন এইটা না হয়ে এই ডিএম স্কোয়ার, ডিএম বাই এম স্কোয়ার যেটা হতো এটা অ্যাকচুয়ালি জিরো হয়ে যেত। আমি যদি বলতাম এম স্কোয়ার হচ্ছে কি? একটা কনস্ট্যান্ট। সো এখানে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, এই জন্য আমি টোটাল এই পার্টটুকু জিরো হয়ে গিয়েছে, এতটুকুই থেকেছে। আচ্ছা, বাট এইটা ক্ষেত্রে আমার আলাদা করে বলার সুযোগ নেই, কারণ এখানে দুইটা ফাংশন হচ্ছে এম এর উপর, তাই তো? তো এখানে আমি যদি এমটাকে কনস্ট্যান্ট ধরি সবকিছু তো কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে টোটাল ডিফারেন্সিয়েশনটাই জিরো হয়ে যাবে।
এই জন্য এটাকে আমি ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। সো এটাকে করে ফেললাম, এ আসলো, দ্যাটস ইট। আচ্ছা, আর যদি আমি এখানে ডিওয়াই বাই ডিএম না বলে ডিওয়াই বাই ডিএক্স বলতাম, তাহলে সেম এইটা থাকতো, এটা হতো, কি থাকতো, আরেকটা এক্সট্রা কি যোগ হতো, আরেকটা এক্সট্রা ডিএম বাই ডিএক্স এটা যোগ হতো। কারণ আমি এমটাকে এক্স ধরে কাজ করছিলাম, বাট এম তো আসলে এক্স না, এই জন্য এমটাকেও এক্স এর রেসপেক্টে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখানে কি করতে পারতাম, এখানে আমার সেক ইনভার্স এম এটা এমনই থাকতো, তার সাথে হচ্ছে আমার টু এম গুণ হতো, পাশাপাশি এখানে এটা ডিএম বাই ডিএক্স ও গুণ হয়ে যেত। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এটা ক্ষেত্রে কি করতে পারি, এটা ক্ষেত্রে সেম, আমি এখানে জাস্ট এক্স এর রেসপেক্টে করতে চাই, তাহলে আমি ওয়াই ড্যাশ দিয়ে দিচ্ছি, লগ এক্স কিউব। এখন লগ এক্স কিউব, এখানে লগ এর বেস কতটা বলে দেওয়া নেই। তো নর্মালি যদি লগ, জাস্ট লগ থাকে, তাহলে সেটাকে হয় আমরা 10 ধরতে পারি, আদারওয়াইজ আমরা এটাকে ই ধরতে পারি। তো ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্সের যে হায়ার লেভেলে সবসময় এখানে ই ধরা হয়, কারণ আমাদের ই নিয়ে যে সকল কাজ সেটাকে আমরা ন্যাচারাল লগ বলছি। তো এটার একটা ভালো তাৎপর্য আছে, এটা আমরা আপাতত ডিসকাশন না করি, জাস্ট ধরে নিচ্ছি এটা হচ্ছে লন এক্স। তাহলে আমি বলতে পারি যদি লন এক্স হয়, তো এখানে কি হওয়ার কথা, 1/x কিউব। আচ্ছা, এখানে একটু মানে কনফিউশন হতে পারে, আমি লন এক্স এটাকে আমি বলছি 1/x, যদি এখন লন আলফা হতো সেটাকে 1/আলফা বলতে পারতাম। হুম। আচ্ছা, একইভাবে যদি এল এন বিটা হতো সেটাকে আমি এল এন 1/বিটা বলতে পারতাম। এখন আমি এগুলো না বলে আমি বলছি এল এন এক্স স্কোয়ার, এটা কি হবে, 1/x স্কোয়ার হবে, বাট এটা তো আসলে এক্স ছিল না, এটাকে আমি এক্স ধরেছিলাম। তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর রেসপেক্টে। এটা করলে কি পাওয়া যাবে, এটা করলে পাওয়া যাবে যে আলটিমেটলি 1/x স্কোয়ার টাইমস 2x, সরি 2x, এটা পেয়ে যাচ্ছে। তো একইভাবে আমি এখানে এই কাজটাই করব। সো এখানে আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিলাম। এখানে আমি এটাকে টোটালটাকে আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, বাট এটা তো এক্স না। এখন 3x কিউব, সরি এক্স কিউব, একে যদি আমি কি করতে চাই, ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারি 3x স্কোয়ার। ওকে। আবার দেখা যাচ্ছে 3 আছে এবং সাইন ইনভার্স এক্স আছে। সাইন ইনভার্স এক্স কি হয়, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে √1 - x স্কোয়ার, এটা বলতে পারি 1/√1 - x স্কোয়ার। আচ্ছা, প্লাস কে এক্স স্কোয়ার, কে তো কনস্ট্যান্ট, কে কেই থাকবে, এক্স স্কোয়ারের জন্য 2x হয়ে যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আর এক্স কিউব এটা কাটাকাটি চলে যায়, ক্যান্সেল আউট হয়ে এখানে 3/x থাকছে, আর এখানে 3/√1 - x স্কোয়ার থাকছে, প্লাস এখানে 2 kx এটা বলতে পারি। তো এটা হয়ে গিয়েছে আমার ডিফারেন্সিয়েশন। সো আমরা দেখি নেক্সট আর কি কি প্রবলেম আছে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে এইটা একটা এক্স এর ফাংশন, এইটাও একটা এক্স এর ফাংশন, এই এক্স এটা নিজেও একটা এক্স এর ফাংশন, এবং লগ e টু দি পাওয়ার এক্স এটা একটা এক্স এর ফাংশন। তো এখানে মেইনলি হচ্ছে আমার ইউভি যে ফর্মুলাটা আছে বা প্রোডাক্ট রুল সেটাই প্র্যাকটিস করার জন্য এটা রাখা হয়েছে। তো আমি যদি লিখতে চাই dy/dx, তো ডিরেক্ট আমি ওয়াই ড্যাশ বলতে পারি। ফার্স্ট অফ অল কি হবে, e টু দি পাওয়ার এক্স, এটাকে আমি জাস্ট এভাবে e টু দি পাওয়ার এক্স রেখে দিচ্ছি, আর tan এক্স এটাকে আমি কি করব, ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে দেখার জন্য আমি এভাবে কি লিখতে পারি, এক্স্যাক্টলি এভাবে ইউজ করি, ddx অফ tan ইনভার্স এক্স, এটা হয়ে গেল। প্লাস আহ এখন আমাকে কি লিখতে হবে, এখন আমাকে 10x টাকে লিখে দিতে হবে, প্লাস ddx অফ e টু দি পাওয়ার এক্স, এটাকে আমি একটা ব্র্যাকেটে রাখছি, প্লাস এখন দেখা গেল আমি এই অংশটুকু যা যা লিখেছি, এই যে এটাতে যা যা লিখেছি এটা হচ্ছে জাস্ট এইটুকুর পার্ট, তো আমাকে এইটুকু পার্টও লিখতে হবে। এই জন্য আমি আবার কি লিখতে পারি, এক্স এর জন্য এক্সটাকে লিখে দিলাম লগ ই বেস এক্স, এটাকে আমি লন এক্স বলতে পারি বা এলএন এক্স বলতে পারি। সো এই জন্য আমি এটাকে এলএন এক্স বললাম, এলএন এক্স। আচ্ছা, প্লাস এখানে আমার এলএন এক্স এটা থাকবেই, আর এক্সটাকে আমার কি করতে হবে, এক্সটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। তো আমার টোটাল জিনিসটা লেখা শেষ। এখন এখানে জাস্ট আমি কি করব, এটা ক্যালকুলেশন করব। তো যদি জাস্ট 10x থাকে, 10x থেকে 6 স্কোয়ার এক্স হয়, টাইমস 6 স্কোয়ার এক্স। আর 10x এখানে তো আমি ডিফারেন্সিয়েশন করছি না, তো 10x 10x থাকবে, e টু দি পাওয়ার এক্স এর জন্য আমরা e টু দি পাওয়ার এক্সই পাচ্ছি। প্লাস এখানে আমার এক্স 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 এর মধ্যে থাকবে, নন এক্স এর জন্য যেটা হয়ে যাবে বা এলএন এক্স এর জন্য যেটা হয়ে যাবে 1/x, প্লাস এলএন এক্স এমনই থাকছে, এবং ডিএক্স বাই বা ডিএক্স বা যেটা বলি ddx অফ এক্স, এটা আলটিমেটলি 1ই থাকছে। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স
সেক্স স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, ওয়ান থাকবে, আর এখানে জাস্ট লন এক্স হবে। তো এটা এতটুকু ছিল। আর যদি এখানে ডি এক্স না দিয়ে আমি এখানে ডিটি দিতাম, মানে অন্য কোনো একটা ফাংশন দিতাম, প্রত্যেকটা জায়গায় ডিএক্স বাই ডিটি এগুলো চলে আসতো। এবং সব জায়গা থেকে তুমি যদি কমন নিতে চাও, কমনই আলটিমেটলি ডিএক্স বাই ডিটিটাকে তুমি একদম কি করতে পারো, তুমি আলাদা করে এটাকে জাস্ট ডিএক্স বাই ডিটি সব জায়গা থেকে কমন নিয়ে তুমি লিখে দিয়েছো, এটাও করতে পারতে। সো এটাকে আপাতত মুছে দেই। উম, আর আরেকটা কালার দিয়ে দেখাতে পারি, যদি এটা টি হতো, টি যদি হতো তাহলে এখানে একটা ডিএক্স বাই ডিটি কি হয়ে যেত, সব জায়গাতেই গুণ হয়ে যেত। নেক্সট ফাংশনটা দেখি। এখানে আমাদের যে কোশেন্ট রুল ছিল, মানে বা ডিভিশন যেটাকে বলছি, এইটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। তো এটা ফর্মুলাটা একটু কনফিউজিং, সেটা কি, আমি বলছি ডিডি এক্স অফ ইউ বাই ভি, ইউভি লিখেছি যাতে এটাকে শর্টলি বোঝানো যায়, যেটা আমার ডিনোমিনেটর, মানে হরে যেটা আছে সেটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, এবং এটা সামনেই থাকবে ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স, বা এটাকে জাস্ট আমি ইউ প্রাইম ইউ ড্যাশ বলছি, নেগেটিভ ইউ ভি ড্যাশ। এটা যেমন আমাদের আগে যদি আমরা ফর্মুলাটা দেখার চেষ্টা করি, কোথায় ছিল এটা, উম আচ্ছা এখানে আলাদা করে দেখা নেই। আমাদের আগে যে ছিল, আমরা যখন ক্লাস করেছিলাম তখন আমরা বলেছিলাম এটা তেমন হবে। আচ্ছা, তো এখন এটা কি করতে পারি, আমি সলভ করবো। ডিওয়াই বাই ডিএক্স, এই জন্য আমি ওয়াই ড্যাশ দিচ্ছি। এখানে আমার নিউমারেটরে কি আছে, এক্স স্কোয়ার আছে, তো এখানে আমি, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, টোটালটা স্কোয়ার করে দিচ্ছি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকলো, টাইমস ডিএক্স, ডিএক্স বাই ডিএক্স নেগেটিভ, মাইনাস, এখানে আমার কি হবে, এক্সটা এক্স এর মতোই থাকবে, আর এখানে ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা লিখে ফেলবো। তো এখানে কি করতে পারি, নিচেরটা যদি করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই টোটালটার ভ্যালু তো আসলে ওয়ান হয়ে যাচ্ছে, আলটিমেটলি ওয়ান গুণ করলে এটাই থাকে। এখানে এক্স, আর এখান থেকে যেটা পাচ্ছি টু এক্স, আর জাস্ট ওয়ান হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে এখানে জিরো লিখতে হবে, জিরো লিখে দিচ্ছি। সো আলটিমেটলি কি পাচ্ছি এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার, আর এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখান থেকে আমি তাহলে বলতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো আমরা এতটুকুই রাখতে পারি। আচ্ছা, উম, এখন কি করতে পারি, আমরা নেক্সটে দেখি। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছিল যে আমরা চাইলে কিছু কিছু ফাংশনে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করতে পারি। এখানে কিছু ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দেওয়া আছে। সাইন টু এক্স ইকুয়ালস এত, কস টু এক্স হলে কি হবে, সাইন টু এক্স, কস টু এক্স, টেন টু এক্স, যে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা গুলো আছে সেগুলো আমরা এখানে লিখেছিলাম। আমাদের ট্রিগোনোমেট্রিক ক্লাসে আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি কিভাবে হয়েছে। ওকে, এখন এইটা শিখে কি লাভ, কারণ প্রথমত আমার ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা ফাংশনই ডিফারেন্সিয়েশন করা হয়। তো বিভিন্ন ধরনের ফাংশন হতে পারে, ফাংশন কি কি ধরনের হতে পারে, ফাংশন একটা হতে পারে অ্যালজেব্রিক্যাল, অ্যালজেব্রিক্যাল, ওকে, অ্যালজেব্রিক্যালের একটা পার্ট হতে পারে এরকম যে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, আর এটা হতে পারে পলিনোমিয়াল, পলিনোমিয়াল। আবার অ্যালজেব্রিক্যাল ছাড়া এমন হতে পারে, সেটা হচ্ছে কি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এইভাবে আরো অনেকগুলোই ফাংশন পসিবল। তো আমাদের এই কয়টা আসলে মোস্টলি ফিজিক্স ইউজফুল হয়। তো কোন ফাংশনের ক্ষেত্রে আমরা কি ধরনের ইউজ করতে পারি, যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে তখন আমরা এই আইডেন্টিটি গুলো ইউজ করে টোটাল এক্সপ্রেশনটাকে ছোট করে ফেলতে পারি। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সাবস্টিটিউশনও ইউজ করতে পারি, যেমন এখানে। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারছি যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনস থাকে তখন আমরা এই ধরনের কিছু সাবস্টিটিউশন ইউজ করতে পারবো। তো চলো এটা একটা এক্সাম্পল দেখে নিই। তো দেখা যাচ্ছে এখানে একটা ফাংশন দেওয়া আছে টেন ইনভার্স এই সামথিং এইটা। তো একটা কাজ হচ্ছে আমরা কি করতে পারি, ডিরেক্ট টেন ইনভার্স যেটা ছিল, টেন ইনভার্স এক্স থাকলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যেত, কখন যদি এটাকে আমি ডেরিভেটিভ করতাম। তাহলে এটাকে ডিওয়াই বাই ডিএক্স বলছে আর কি। যদি ডিওয়াই বাই ডিএক্স করতাম তখন আমি এটা পেয়ে যেতাম। বাট এখানে এক্স যেটাকে ধরছি সেটা কি একদম হিউজ না, অনেক বড় না? তো এটা করলে আলটিমেটলি অনেক হিউজ ক্যালকুলেশন হবে। সো এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে একটু ছোট করার জন্য। ছোট করার জন্য কি করতে পারি, যদি এমন কিছু হতো যে ট্যান ইনভার্স ভিতরটাতে
টেন সামথিং হলে দিত, টেন আলফা ধরে নাও, তাহলে দেখতে বলে ফেলতে পারতাম আলফা। দেন আমি আলফাটাকে যদি করতাম তাহলে ডেরিভেটিভ করলে একটু ইজি হয়ে যাবে। তো এইটা করার জন্য আমার এই ভিতরে ফাংশনটাকে এনি হাউ টেনের ভিতরে আনতে হবে, টেনের টেন সামথিং আকারে আনতে হবে। তো দেখছি ভিতর ফাংশনটাকে, ভিতর ফাংশন হচ্ছে 1 + x² -1, আর এখানে হচ্ছে এক্স। টোটাল জিনিসটাকে আমি কিভাবে তাহলে কি করতে পারবো, মানে টেনে আনতে পারবো? টেনে আনার জন্য অবশ্যই এখানে সাইন কস বা আদার কোনো কি প্রয়োজন, ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রয়োজন। এই জন্য এখানে আমি একটা সাবস্টিটিউশন করতে পারি। কেমন সেটা? এক্স ইকুয়ালস টু আমি আচ্ছা, এখানে একটু চিন্তা ভাবনা করি যে কি বসানো যায়। ফার্স্ট অফ অল আমরা দেখেছি যে 1 + x², হুম, এইটা কি, দুইটা টার্ম। আমি যদি এটা রুট করতে চাই আমি এক্স্যাক্টলি কোনো ভ্যালু বের করতে পারবো না। বাট যদি এমন হতো x⁻ সামথিং যেটাই হোক এর উপর যদি রুট করি, তাহলে বলতে পারি x⁻n/2, এটা বলে ফেলতে পারি। বাট এখানে তো আসলে এই সুযোগটা নেই, তাই তো? তো কি করতে চাচ্ছি, আমি এই দুইটা টার্মকে এনিহাও একটা টার্মে ইউজ করার চেষ্টা করতে চাচ্ছি। তো আবার বুঝতে পারছি এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন এটাও ইউজ করা লাগতে পারে। তখন কি করতে পারি, তখন চাইলে আমরা, আমাদের কাছে তিনটা এই ধরনের কি আছে, আইডেন্টিটিস আছে, এর বেশি আছে বাট আমরা এই তিনটাকে ফোকাস করি। সেটা কি? একটা হচ্ছে 1 - sin² থিটা, যেটা হচ্ছে cos²থিটা। এখানে 1 - cos²থিটা বসানো যেত। আবার হচ্ছে 1 + tan² থিটা, এর মানে হচ্ছে sec²থিটা। আবার 1 + cot²থিটা, এটা মানে হচ্ছে cosec²থিটা। এখানে চাইলে আমরা কি বসাতে পারতাম, এই cos²টা বসাতে পারতাম। তো এইভাবে লেখার কারণ হচ্ছে দুইটা টার্ম আছে আর এখানে একটা টার্ম। আমি যদি রুট করতে চাই, এখানে জাস্ট cos থিটা হয়ে যাবে, sec থিটা হয়ে যাবে, cosec থিটা হয়ে যাবে। আর এখানে দেখার বিষয় হচ্ছে আমার এই ফাংশনে ভিতরে কি প্লাস আছে, ভিতরে প্লাস আছে। প্লাস এখানে কোনটাতে আছে, হয় এটাতে আছে আর এটাতে আছে। যদি নেগেটিভ থাকতো তাহলে আমি এটা ইউজ করতাম। তো এই দুটো থেকে কোনটা ইউজ করবো? যে কোনো একটা ইউজ করলেই চলবে। আমি আপাতত এটা টেন ধরেই কাজ করছি। তাহলে আমি এক্স ইকুয়ালস টু কি করতে পারি, tan থিটা। যদি এক্স ইকুয়ালস টু tan থিটা ধরি তাহলে এখানে আমি কি পাচ্ছি, 1 + tan² থিটা, এটা পেয়ে যাব। এখন এই টার্মে রুট ওভার যদি এখানে a + x² থাকতো তাহলে কি ধরতে পারতাম? তাহলে এক্স ইকুয়ালস টু আমি a tan থিটা ধরতাম। কারণ আমি x² তাহলে বলতে পারতাম a² tan²থিটা। তখন এই, আচ্ছা এখানে একটা স্কোয়ার হবে, তাহলে a² + a² tan²থিটা। এখান থেকে আমি চাইলে a²টাকে কমন নিয়ে 1 + tan²থিটা করতে পারতাম, যেটা হচ্ছে আমি চাচ্ছিলাম। এই যে এটা, এটা পেয়ে যাব। আবার রুট করলে দেখা যাবে এখানে যে স্কোয়ার সেটা আলটিমেটলি বাইরে চলেই আসবে, কোনো সমস্যা নেই। আর এখানে যেটা ছিল, এখান থেকে আমি এই sec থিটা পেয়ে যাচ্ছি। এই sec থিটা যদি আমি টোটালটাকে রুট করতে চাই, তাই তো, তাই এটা স্কোয়ার হিসেবে লিখে দিচ্ছি। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝতে পেরেছি মোটামুটি। তো এটাকে একটা কাজ করি, এটাকে গ্রুপ করে একটু আমি ছোট করে দিই, সাইডে রেখে দিচ্ছি। তাহলে এখানে আমি কি বসাবো, এখানে আমি x tan থিটা বসাবো। তাহলে এক্স্যাক্টলি আমি ফাংশনটা কিভাবে লিখতে পারি? বলতে পারি যে y ইকুয়ালস টু হচ্ছে tan 1, আচ্ছা tan 1 না করে আমি টোটাল এই ফাংশনটাকে আগে শর্ট করে ফেলি। তাহলে এখানে বলতে পারি 1 + tan² থিটা বাই, এখানে আছে tan থিটা, এখানে এটা -1। তো আলটিমেটলি এটা কি হয়ে যাবে, এটা রুট ওভার 1 + tan² থিটা, এটা মানে কি, sec থিটা। তো এখানে আমি sec থিটা বসাচ্ছি, sec থিটা -1, নিচে কি পাচ্ছি, tan থিটা পাচ্ছি। তো এটাকে যদি আরেকটু ভাঙার চেষ্টা করি, sec থিটা -1 tan থিটা, এটাকে আলটিমেটলি ফাইনাল করে আমরা যেটা পেতে পারি, কি পেতে পারি, উপরে হয়তো বা আমরা এটা পাবো যে আহ cos থিটা -1, এই টাইপের কিছু একটা পাবো। উম এই টাইপের কিছু একটা পেতে পারি। আচ্ছা আমরা এটা করে ফেলি, করে দেখি কি হয়। আমরা এটার জন্য যেটা পাবো, উপরটাতে যদি আমি ভেঙে ফেলি, তাহলে 1 বাই, আচ্ছা 1 - cos থিটা হয়ে যাবে, নিচে থাকবে cos থিটা। জাস্ট এটাকে আমি cos থিটাকে লিখেছি, আর উপরে cos থিটা থাকবে, নিচে হচ্ছে sin থিটা হবে। tan থিটা মানে sin থিটা/cos থিটা, বাট tan থিটা যেহেতু নিচে মানে 1/sin থিটা কাটা আছে, সে উল্টে যাবে, উল্টে গিয়েছে। এখানে cos থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 1 - cos থিটা থাকছে বাই sin থিটা থাকছে। তো এখন ভাইয়া, আপনার মনে হতে পারে যে ভাইয়া আপনি তো বললেন এখানে আমি tan থিটা নিয়ে আসবো, বাট এখানে হয়ে গেল 1 - cos থিটা বাই sin থিটা, তো আরো ঝামেলা। এখন কি করব? অ্যাকচুয়ালি ঝামেলা হয় নাই। এই জায়গা থেকে আমি যদি tan থিটা যেতে চাই তাহলে কি প্রয়োজন হবে? তখন আমার প্রয়োজন হবে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। যেমন এইখানে দেখো, এই আইডেন্টিটিস গুলা একটা হচ্ছে কি,
কস টু থিটা মানে হচ্ছে 1 - 2 sin স্কোয়ার থিটা, বা আমি এভাবে একটু লিখি যে মানে কস থিটা, কসের যে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা গুলো আছে, কস টু থিটা, হ্যাঁ, এটাকে বলতে পারি কিভাবে, যে sin স্কোয়ার 2 sin স্কোয়ার থিটা -1, আচ্ছা 2 cos স্কোয়ার থিটা -1, এভাবে লিখতে পারি যে 2 sin স্কোয়ার থিটা 1 - 2 sin স্কোয়ার থিটা, মেবি এভাবে লিখতে পারছি। তাহলে কি হয়ে যাবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এটা কাজ করছে। তাহলে এখানে আমি কি বলতে পারি যে 2 sin স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে 1 - cos 2 থিটা। একইভাবে যদি আমি আবার লিখতে যেতাম 2 cos স্কোয়ার থিটা, মানে এখানে আমি তাহলে আরেকটা কি বলতে পারতাম, যদি এখানে 1 - 2 সাইন্স কস স্কোয়ার 2 cos থিটা -1 লিখতে পারতাম, তখন কি যেটা পেতাম যে 1 + cos 2 থিটা। তো আমি এই দুইটা ফর্মে আলাদা করে লিখেছি, কারণ কি, কারণ হচ্ছে একটাতে স্কোয়ার আছে, একটাতে স্কোয়ার নেই, তাতে আমি ইজিলি রুট করতে পারবো, এমনকি বিষয়গুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এখন এইখানে আমি এটা কেন ইউজ করছি, কারণ এখানে খেয়াল করে দেখো 1 - cos থিটা আছে, যদিও এখানে 1 - cos 2 থিটা নেই, বাট 1 - cos থিটাকে আমি এভাবে লিখতে পারি যে 1 - cos থিটা, এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি 2 sin স্কোয়ার থিটা/2, এইভাবে লিখতে পারি। সো আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবো এই দুটোকে। আর নিচে হচ্ছে আমার সাইন থিটা। এখন সাইন থিটাতে আমরা কিভাবে লিখতে পারি, সাইন থিটা তো সাইন থিটাই, আর কিছু দেখার সুযোগ নেই। বাট আমি যদি এইভাবে চিন্তা করি যে সাইন 2 times θ/2, তাহলে এটা আসলে sin 2 থিটার যে ফর্মুলাটা ছিল সেটা পড়ে যাবে। তাহলে 2 sin θ/2 অ্যান্ড cos θ/2, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা করলে লাভ কি হলো, দেখো, এটাকে আমি এক্সপ্রেশন 1 ধরছি, এটাকে আমি এক্সপ্রেশন 2 ধরছি। 1/2 করলে কি হবে, 1/2 করলে দেখা যাবে এখানে একটা সাইন θ/2, এখানে একটা sin θ/2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো উপরে থাকবে sin θ/2, নিচে থাকবে হচ্ছে cos θ/2, এন্ড ফাইনালি আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে tan θ/2। এখন চাচ্ছিলাম টেনে কিছু চলে আসুক, এবং টেনে চলে এসেছে। তো এখন কি করতে পারি আমরা, একদম এক্স্যাক্টলি লিখে ফেলতে পারি যে tan 1 tan θ/2, এটা কিসের ফাংশন, এটা হচ্ছে ওয়াই এর ফাংশন। ওকে, তো আলটিমেটলি ওয়াই হয়ে যাবে θ/2। এখন যদি আমি ওয়াই ড্যাশ করতে চাই, তাহলে এটা হয়ে যাবে কি, হাফ হাফ থাকবে θ ড্যাশ। সো θ ড্যাশ অ্যাকচুয়ালি কি, বা থেটা যে ডেরিভেটিভ সেটা কি হবে, আমরা কি ধরেছিলাম, x = tan θ ধরেছিলাম। এখান থেকে যদি লিখতে চাই, আমরা থেটাটাকে এইভাবে লিখে θ = কি লিখতে পারি, tan 1x। সো আলটিমেটলি যেহেতু এখানে আমি থেটা ড্যাশ করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে 1/1 + x²। সো আলটিমেটলি ওয়াই ড্যাশ হয়ে যাচ্ছে 2 1 + 1/1 + x²। সো আলটিমেটলি আমরা এভাবে বের করে ফেলেছি। তো আমরা কিছু এক্সাম্পলে দেখে নিলাম। আচ্ছা, এর আগে এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ কিছু আলোচনা করা প্রয়োজন, সেটা কি, তো এখানে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। সো এমন যদি কোনো ফাংশন হয়, ধরলাম f(x, y), মানে আমার দুইটা ভ্যারিয়েবল থাকছে, সেটা কেমন, x³ + 2 x y² + 3 x³ + 4 y²। তো এটা হচ্ছে কি আমার একটা ফাংশন, এখানে এক্স আর ওয়াই দুইটাই ভ্যারিয়েবল। আগে কেমন কিছু করেছিলাম আগে আমরা, ওইভাবে আমরা ইউভি দিয়ে দেখেছিলাম, মানে দুইটা আলাদা আলাদা ফাংশন। সো এইটাকে যদি আমি কি করতে চাই, ডেরিভেটিভ করতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি f'(x, y)। এটা ক্ষেত্রে কি হয়ে যাবে, ফার্স্ট অফ অল এটাকে আমি আলাদা করে নিচ্ছি, তাহলে ওয়াই ড্যাশ থাকছে। ওকে, আহ আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা, এখানে একটু এভাবে না লিখে অন্যভাবে লেখা দরকার, কারণ আমরা আগে যে ডেরিভেটিভ গুলো করেছি সেখানে একটা মাত্র ভ্যারিয়েবল ধরে করেছি। তো এখানে আমি ধরে নিচ্ছি এটা, যে এই ডি অফ a(x, y), এখানে হচ্ছে ডিডি(x) মানে এক্স এর রেসপেক্টে টোটাল জিনিসটাকে করবো। তাহলে আমরা যেটা বলতে পারি, x³ যদি লিখে রেখে দিই, তাহলে এটা dy/dx। ওকে, প্লাস, এটা এখানে শেষ হয়নি, এটা কিন্তু আরো আছে, y(x³) ডি x³ এটা লিখতে পারি। একইভাবে এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো। তো বেশ বড় সড় একটা টার্ম হয়ে যাবে। সো পার্শিয়াল ডেরিভেটিভ কি বলার চেষ্টা করছে, পার্শিয়াল ডেরিভেটিভ বলার চেষ্টা করছে তুমি এক্স দ্বারাই টোটাল জিনিসটাকে ডেরিভেটিভ করবা। ওকে ফাইন, বাট তুমি তখন ওয়াই গুলোকে কোনো এক্স এর ফাংশন না ধরে একটা সরাসরি কনস্ট্যান্ট ধরে ফেলবা। তার মানে কি বোঝাচ্ছি,
যদি এমন হতো ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, যদি ওয়াই কনস্ট্যান্ট হতো, তাহলে এখানে আমি আসলে ডিডি এক্স অফ, তাহলে আলটিমেটলি এখানে ফাংশনটা এভাবে লিখতে পারতাম, ফাংশনটাকে আমি এক্স এর ফাংশন লিখতে পারতাম। এটাই থাকতো ওয়াই 2x, ওয়াই স্কোয়ার 3x কিউব, এবং 4y স্কোয়ার। যখন আমি এখানে এক্স ওয়াই দিয়েছি মানে হচ্ছে এক্স ওয়াই দুইটাই ভ্যারিয়েবল, আর আমি যখন এখানে শুধুমাত্র এক্স দিয়েছি এর মানে হচ্ছে ওয়াইটা কনস্ট্যান্ট এবং শুধুমাত্র এক্সটাই হচ্ছে ভ্যারিয়েবল। তো এখন যদি আমি এফ ড্যাশ করতে চাই, তাহলে বলতে পারবো যে এইটার জন্য হয়ে যাবে 3x স্কোয়ার, আর ওয়াই তো হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই থাকবে। 2x এর জন্য জাস্ট 2 থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে। 3x এর জন্য হয়ে যাবে 9x স্কোয়ার, আর এখানে ওয়াই যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট, ফোরও হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি 0 হয়ে যাবে। ওকে, এখন সেম কাজটা যদি আমি ওয়াই এর রেসপেক্টে করতে চাইতাম, তাহলে কি বলতে পারতাম যে এক্স কিউব এটা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট, তো এক্স কিউবে থাকবে। আর ওয়াই কে যদি ডেরিভেটিভ করি ওয়াই এর রেসপেক্টে 1 হয়ে যায়। একইভাবে 2x, আচ্ছা, 2x থাকছে, ওয়াই স্কোয়ারের জন্য আমি 2y পাচ্ছি, প্লাস 3x কিউব, এটা কি হয়ে যেত, 0 হয়ে যেত। আর এখানে আমার 8y থাকতো, and এটাকে 4xy লিখতে পারি আসলে। যাই হোক, তো আমরা কি করেছি, একটা ফাংশন যেখানে একাধিক ভ্যারিয়েবল থাকবে, এটাকে আমরা একটা একটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করেছি। যখন ওই যে আলাদা একটা ভ্যারিয়েবল ছিল ওটাকে কোনো ফাংশন না ধরে ওটাকে একটা কনস্ট্যান্ট ধরেছি। তো এইটাকে আমরা কি বলছি, পার্শিয়াল ডেরিভেটিভ বলছি। সো আমি যদি এইভাবে না লিখে, মানে বারবার ধরে বলতে যাচ্ছি যখন আমি এক্স কে নিয়ে ডেরিভেটিভ করব তখন ওয়াই কে কি ধরছি, কনস্ট্যান্ট ধরছি, এই কথাগুলোকে শর্ট করার জন্য আমরা কাইন্ড অফ আরেকটা সিম্বল ইউজ করতে পারি, যেটাকে আমরা আসলে ডেল বলি ভাবে, এটাকে আমরা ডেল বলি, হ্যাঁ। সো এই ফাংশনটুকু কাইন্ড অফ সিমিলার টু, মানে আমাদের এক লিখি একের কাছাকাছি এমন কিছু একটা। সো এখানে কি বলছি, ডেল এক্স রেসপেক্ট অফ ডেল ওয়াই, বা ডেল এফ অফ এক্স কমা ওয়াই, এটা বলতে কি বুঝাবো, এটা বলতে সেম টু সেম এই জিনিসটাই বুঝবো। এটা মানে হচ্ছে আমার 3x স্কোয়ার ওয়াই প্লাস 2y স্কোয়ার প্লাস হচ্ছে 9x স্কোয়ার। আবার যদি এমন হতো ডেল এক্স, এখানে হচ্ছে আমি এক্স না দিয়ে ওয়াই দিতাম, আর এখানে আমার সেম ফাংশনটাই থাকতো, তখন আমি এটা বলতে পারতাম যে x কিউব প্লাস 4xy প্লাস হচ্ছে 8y, মানে এই যে এটা, এটা অ্যাকচুয়ালি আমার পার্শিয়াল ডেরিভেটিভ। এটা কোথায় ইউজ হয়, বেশ কিছু জায়গায় ইউজ হয়, তো সবচেয়ে ভালো ইউজটা আমরা দেখতে পারবো ভেক্টর ক্যালকুলাসে। তো আমরা যখন ভেক্টর পড়বো ভেক্টরের সময়, তখন আমরা ভেক্টর ক্যালকুলাস পাঠ্যপুস্তকে আমরা এটা জেনে নিব। আচ্ছা, এখানে একটা সিম্পল প্রবলেম দেখি। প্রবলেমটা বলা হয়েছে যে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ অফ কত, এটা। এখন সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ বলতে কি বোঝাচ্ছি, মানে এখানে তো আমি করেছি, এটাকে আমি আরেকবার করব, এটাকে আমি আরেকবার করব। সো দেখা গেল একটা ফাংশন ছিল, ফাংশন একটা ছিল, এটার ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। ভ্যারিয়েবল দুইটা থাকার কারণে আমি যখন ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করার পর আমি দুইটা আলাদা আলাদা এক্সপ্রেশন পেয়েছি, মানে পার্শিয়াল ডেরিভেটিভ যখন করেছি, এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি। এইটাকে যদি আবার করতে চাই তাহলে এখানে আরো দুইটা হবে, সার্টিফিকেট চারটা আলাদা আলাদা পাবো। এখন যদি ভ্যারিয়েবল তিনটা হতো তাহলে কি হতো, তাহলে ফার্স্ট যে অপশনটুকু ছিল এখান থেকে আমি তিনটা আলাদা আলাদা কি পেতাম, আলাদা আলাদা তিনটা ডেরিভেটিভ পেতাম, এবং পার্শিয়াল ডেরিভেটিভ পেতাম। এখান থেকে আমি আরো তিনটা পেতাম, এখান থেকে আরো তিনটা পেতাম, এখান থেকে আমি আরো তিনটা পেতাম, আলটিমেটলি 9টা পেয়ে যেতাম যদি দুইবার করতাম। তারপর আলটিমেটলি কি হচ্ছে, ভ্যারিয়েবলের সংখ্যা, মানে আমার টোটাল যতবার করতে বলা হয়েছে, ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের সংখ্যা বা নাম্বার অফ ভ্যারিয়েবলস, এটাকে আমি ধরছি এন, এন না তো এক্স ধরছি, তাহলে x টু দি পাওয়ার n এমন একটা ফর্মেট চলে আসবে। এন হচ্ছে কতবার ডেরিভেটিভ করা, আর এটা হচ্ছে আমার নাম্বার অফ ভ্যারিয়েবল, নাম্বার অফ ভ্যারিয়েবল। আসলে কোনো ফর্মুলা না, মানে জাস্ট একটা প্যাটার্ন আসলে, এটাই শেয়ার করা। ওকে, নেক্সট দেখি এটা কিভাবে করা যায়। ফার্স্ট ডেরিভেটিভ যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডেল এক্স অফ টোটাল ফাংশনটা আমি এখানে লিখে দিই, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি বলতে পারি, এখানে আমার এক্সটা হচ্ছে কি ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এখানে 3x স্কোয়ার হয়ে যাবে, 3x স্কোয়ার। এখানে আমার 3y স্কোয়ার হচ্ছে আমার কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের জন্য কি পাচ্ছি, 2x পাচ্ছি। সো আলটিমেটলি যেটা পাবো, 3x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার এক্স, এটা পাচ্ছি। এখন যদি আমি কি করতে চাই, ডেল ওয়াই দিয়ে কাজ করতে চাই, তাহলে x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা টোটালটা কি হয়ে গেল, টোটালটা 0 হয়ে যাবে, 0 প্লাস 3x স্কোয়ার, এটা হচ্ছে কি এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, তো 2y থাকবে, 3x স্কোয়ার টাইমস 2y। সো আলটিমেটলি যেটা পাচ্ছি 6x স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে আমার ফার্স্ট হয়ে গেল। এখন সেকেন্ড টাইমে যদি করতে চাই, এটাকে আমরা চাইলে এক্স, এরপর এটাকে এক্স এভাবে লিখতে পারি। আচ্ছা, আরো ওয়ে আছে এক্সপ্রেশন করার, মানে এটাকে লিখার, তো আমি আপাতত এইভাবে লিখছি যাতে জিনিসটাকে সহজে বোঝা যায়। আচ্ছা, তো এইটা মানে কি, এইটা আমি এভাবে বলি, টোটাল যে ফাংশন ছিল সেই ফাংশনটাকে লিখছি,
এইটা মানে হচ্ছে ডেল এক্স অফ এই ফাংশনটা। দেখেছো কিভাবে লিখছি? এইটার ফার্স্ট ডেরিভেটিভ এটা, বাট এইটার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এটা, এই জন্য আমি এখানে ডাবল দিয়েছি। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে আবার আমি কি বলতে পারি, যে এখানে এক্সটা হচ্ছে কি হয়ে যাবে, ভ্যারিয়েবল হয়ে যাবে, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। এখান থেকে আমি পাচ্ছি 6x, এখান থেকে আমি পাচ্ছি এক্স চলে যাবে, জাস্ট ওয়াই স্কোয়ার থাকবে, 6y স্কোয়ার। ওকে, তাহলে আমি ডিরেক্টলি যদি হয়ে লিখতে চাই XY, সেটা কি হবে? সেটা হয়ে যাবে যে x³ + 3x² y² আলটিমেটলি এখানে আমার ওয়াইটা কি হবে, কনস্ট্যান্ট হবে। তো এটা জিরো থাকছে, কনস্ট্যান্টের জন্য, সরি ওয়াই হচ্ছে আমার ভ্যারিয়েবল থাকবে, এক্স কনস্ট্যান্ট হয়ে যাবে, 6x × 2y। সো আলটিমেটলি 12xy পেয়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আমরা আরো বাকি দুইটা করতে পারবো, তো এটা আপাতত করছি না, তোমরা চাইলে এটা করে নিতে পারো। তো এখন দেখি, আহ আচ্ছা, এখানে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে ডেরিভেশনের, আর লাস্টের দিকে এগুলো হচ্ছে ডিরেক্ট আমাদের ফিজিক্স প্রবলেম। আমাদের টোটালি কয়টা প্রবলেম করলে আজকে ক্লাস এখানে আপাতত শেষ। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে, এই কোম্পানি ওয়ান্টস টু রান এ পাইপলাইন ফ্রম এ পয়েন্ট এ, এই পয়েন্ট থেকে, ফ্রম পয়েন্ট বি, পয়েন্ট বি এইখানে, আচ্ছা, পয়েন্ট এ টু দ্য শোর টু পয়েন্ট বি অন আইল্যান্ড হুইচ ইজ 6 কিলোমিটার ফ্রম দ্য শোর। মানে এতটুকু হচ্ছে 6 কিলোমিটার, এতটুকু হচ্ছে 9 কিলোমিটার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাকে একটা পাইপ লাইন নিয়ে যেতে হবে। আচ্ছা, ইট কস্ট পি পার কিলোমিটার, $p। আচ্ছা, এটা তো আমি নেট থেকে নিয়েছি, সো এখানে তারা ডলার সাইন ইউজ করেছে। ওকে, তো $p যদি নিতে চাই পার কিলোমিটার অন দ্য পাইপ লাইন অন দ্য শোর, তো আমি এই পয়েন্ট থেকে যদি শোরের উপর দিয়ে নিয়ে যেতে, মানে আমাদের যে সি শোর বলতে বিচ, সেটা যদি বোঝাচ্ছি, বা সেই বিচ দিয়ে যদি আমি নিয়ে যাই, তাহলে বলতে পারবো যে এখানে $p খরচ হবে। আর আমি যদি একদম সমুদ্রের ভিতর দিয়ে নিয়ে যাই, পানির ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে এখানে $q খরচ হবে। তো এখন যেটা বলে দিয়েছে যে আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিতে হবে, বাট কিভাবে নিলে আমি সবচেয়ে কম খরচে এই কাজটা করতে পারবো। আচ্ছা, তো এটা করা যায়, কিভাবে করতে পারবো, চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, এই যে সবচেয়ে কম খরচ বা এখানে ডেরিভেটিভ কিভাবে ইউজ হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আগে আমার একটা ফাংশন বের করতে হবে, যেই ফাংশনটা হচ্ছে এই লেংথের উপর ডিপেন্ড করে। মানে এই লেংথের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে আমাকে ভ্যালু দিবে, টোটাল কতটুকু খরচ হয়েছে, এই ধরনের কোনটা ভ্যালু ভ্যালু দিবে। সো আমি ধরি এখানে তো একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে, তারা বলে দিয়েছে রাইট অ্যাঙ্গেলের কথা, রাইট অ্যাঙ্গেল হয়েছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম। তো এ থেকে বিতে যেতে হবে, তারপর বিভিন্ন যেতে পারি, এ বি প্রাইম, দেন বি বি প্রাইম, এ হয়ে যেতে পারি, এ থেকে ডিরেক্ট বিতে চলে যেতে পারি, বা সামহাও এমন একটা কাজ করতে পারি যে বি থেকে মাঝামাঝি কোনো একটা পর্যায়ে এখানে যাব, তাই তো। আবার এখান থেকে আমি এই যে এখানে, মানে বলতে চাচ্ছি এ থেকে আমি এই পয়েন্টে যাবো, এই পয়েন্ট থেকে আমি সমুদ্রের ভিতর দিয়ে চলে যাব, এমন কিছু হতে পারে। এটাকে ধরে নিচ্ছি পয়েন্ট, এটাকে আমি সি পয়েন্ট বলছি, সি পয়েন্ট। ওকে, এখন দেখা যাচ্ছে এটা হলো হচ্ছে 6 কিলোমিটার, এ বি প্রাইম এর ভ্যালু হচ্ছে কত, 9 কিলোমিটার। সো বি প্রাইম সি এর ভ্যালু কি, এটা আমরা জানি না, এসি এটা ভ্যালু আমরা জানি না। তো এইখানে কাজ করতে পারি, যেটাকে জানি না সেটাকে আমি এক্স ধরে নিই, ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। আচ্ছা, আর এটা হয়ে যাবে 9 - x। তো তোমরা চাইলে এটাকে এক্স ধরে এটাকে 9 - x ধরতে পারতে। তবে এখানে একটু বিষয় আছে, এইখানে যদি 9 - x ধরতে চাও, তুমি আলটিমেটলি বিসিটা বের করবা। বিসি মানে কি, পিথাগোরাস অ্যাপ্লাই হবে। সো এখন যদি বিসি বের করতে চাও, বিসি মানে হচ্ছে √/, 36 বা মাইনাস, সরি প্লাস x², এটা হবে। তো এখন যদি এটা দিতে চাই তাহলে এটা এখানে a - b² এর ফর্মুলাটা পড়তো, একটু বড় হয়ে যেত, এই জন্য জাস্ট এটাকে শর্ট করার জন্য লিখেছি। এটা নিলেও কোনো সমস্যা নেই, একদম এক্সাক্ট একই ভ্যালুটাই আসবে। আচ্ছা, তাইলে আমি এখানে দুইটা ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, এটা বিসি ডিস্টেন্স আর এসি ভ্যালু তো এখানে বোঝাই যাচ্ছে, 9 - x। ওকে, বিসি কি, সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছে, এইটার জন্য এখন আমি কিভাবে, টোটাল কি প্রয়োজন, টোটাল আমার কতটুকু খরচ হয়েছে সেটা প্রয়োজন। সো আমি যদি বলি টোটাল, টোটাল স্পেন্ড, স্পেন্ডিং বলতে পারি, বা টোটাল কস্ট, কস্ট জিনিসটা বলা ভালো হবে, টোটাল কস্ট। এটার জন্য বলতে পারি যে বিসি হচ্ছে আবার কতটুকু যাচ্ছে, $q যাচ্ছে, কিউ টাইমস বিসি। ওকে, প্লাস এসি দিয়ে কতটুকু যাচ্ছে, পি টাইমস এসি। তো এখান থেকে বলতে পারি বিসি, বিসি ভ্যালু তো আমি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 36 + x²। অ্যান্ড ফাইনালি পি এর ভ্যালু হচ্ছে, পি ভ্যালুটা আছে 9 - x। তো এখান থেকে
এই যে টোটাল মানে ভ্যালুটা আছে, এই একটা ফাংশন, এটাকে কেমন ফাংশন বলতে পারি, এটাকে ধরে নিচ্ছি হচ্ছে এফ অফ এক্স। কারণ এখানে এক্স হচ্ছে একমাত্র ভেরিয়েবল, পি আর কিউ এর ভ্যালু দেওয়া আছে। যেমন এখানে একটা কেস, একটা কেস, একটা কেস। আচ্ছা, তো এইটা ইউজ করে আমি কি বের করবো, আমি এই এফ অফ এক্স এর সর্বনিম্ন যে ভ্যালুটা পসিবল সেটা আমি বের করার চেষ্টা করব। এই যে সর্বনিম্ন ভ্যালু বের করার চেষ্টা, এটাকেই তখন আমার কি কাজে লাগবে, তখন আমার ডিফারেন্সিয়েশনটা কাজে লাগবে। কিভাবে একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এই ফাংশনটা একটা গ্রাফ ড্র করতাম, তো এটা যদি গ্রাফ ড্র করি, ধরে নিচ্ছি গ্রাফটা আসলে আহ দুই ধরনের কেস হতে পারে। একটা কেস হচ্ছে এমন যদি হয়, আর একটা কেস হচ্ছে যদি এমন হয়। তো সেকেন্ড কেসটা কি করি, আমি একটু কালার চেঞ্জ করে দিই। ধরো এমন কেস হতে পারে, দেখা যাচ্ছে ফার্স্ট কেসের ক্ষেত্রে এখানে একটা পিক ভ্যালু আছে, এই একটা ভ্যালু। সেকেন্ড কেসের ক্ষেত্রে আরেকটা ভ্যালু আছে, এটা হচ্ছে এটা। এখন এই দুইটা ফাংশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি এই ফাংশনটা এদিকে আর এই ফাংশনটা এইদিকে চলমান। আবার এই ফাংশনটা এদিকেও চলমান, এটা এদিকেও চলমান। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এই ব্লু ফাংশনের ক্ষেত্রে এই পয়েন্ট হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম যেখানে ওয়াই ভ্যালু ম্যাক্সিমাম। আর এই পয়েন্ট হচ্ছে যেখানে কি মিনিমাম, যেটা হচ্ছে মিনিমাম হচ্ছে। তো এইখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম বিষয়টা প্রয়োজন। আমার কি প্রয়োজন, মিনিমাম জিনিসটা প্রয়োজন। সো ধরেই নিচ্ছি আমার ফাংশনটা আসলে এই ধরনের কিছু একটা হবে, কারণ এইটা করলে ম্যাক্সিমাম পসিবল, বাট এদিকে মিনিমামটা পাওয়া যাচ্ছে না। তো ফাংশন কেমন হবে এটা আমরা জানি না, জাস্ট ধারণা করে নিচ্ছি। তো মিনিমাম যদি প্রয়োজন হয়, আমরা দেখি মিনিমাম পয়েন্টে দুইটা আমরা কি করব, টেনজেন্ট ড্র করব। কেন করব আমরা একটু পরেই বুঝবো, ফার্স্টে ড্র করে দেখি আগে কি হয়। এখানে একটা টেনজেন্ট, এখানে একটা টেনজেন্ট। আচ্ছা, দেখা যাচ্ছে প্রত্যেকটা টেনজেন্টই আমার ওই যে এখানে এক্স এক্সিস আছে, এটাকে আমি ওয়াই বলছি, এটাকে আমি এক্স বলছি। এই এক্স অ্যাক্সিসের সাথে সেটা অল টাইম প্যারালাল হয়ে যাচ্ছে। তো এক্স অ্যাক্সিস যদি প্যারালাল হয় তাহলে স্লোপটা কি হবে, স্লোপ কি হবে, স্লোপ স্লোপ হয়ে যাবে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা, থিটা মানে কি এক্স এক্সিস এর সাথে ওই লাইনটা কতটুকু অ্যাঙ্গেল করেছে, যেহেতু প্যারালাল তার মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে যাবে। সো ট্যান জিরো, ট্যান জিরো মানে কি জাস্ট জিরো। আচ্ছা, স্লোপ মানে কি যেন পড়েছিলাম, স্লোপ মানে পড়েছিলাম এই ফাংশনে মানে এই গ্রাফের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এখানে আমরা বুঝতে পেরেছি যদি এমন হয় ক্যালকুলাস মানে আমার ডিফারেন্সিয়েশন করে কোনো ফাংশনকে ডেরিভেটিভ করার পর যদি আমার ভ্যালু 0 আসে, তাহলে সেই পয়েন্টটা হয় ম্যাক্সিমাম না হয় মিনিমাম। এখন ম্যাক্সিমাম না মিনিমাম এটা বোঝার জন্য আমরা আসলে আরেকবার ডেরিভেটিভ করে দেখি, বাট এটা আপাতত প্রয়োজন নেই। আমি ধরেই নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে কি আমার মিনিমাম পয়েন্ট। সো এটা ধরার কারণে আমি এখন টোটাল ফাংশনটাকে যদি ডেরিভেটিভ করি এবং ইকুয়ালস টু 0 লিখি। So, আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি আমি এভাবে এফ অফ এক্স মানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো বলতে চাচ্ছি। এইটা জিরো হলে দেখবা কিউ এর বা মানে এক্স এর একটা ভ্যালু হবে যেটা পি আর কিউ এর উপর ডিপেন্ড করে থাকে, সেই ভ্যালুটা আমরা এখানে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে কি করতে পারি আমরা, কিউ তো থাকছে, কিউ হচ্ছে কনস্ট্যান্ট। এটা কি হচ্ছে রুট এক্স, রুট এক্স হলে 1/2 রুট এক্স হয়, 1/2 36 প্লাস এক্স ওয়াই, এটা থাকছে। এখন যেটাকে আমি কি এক্স ধরছি, এটা তো এক্স না, এটা কি 36 প্লাস এক্স স্কোয়ার। সো 36 এর জন্য আমি যদি ডেরিভেটিভ করি, যেহেতু কনস্ট্যান্ট 0 হবে, এক্স স্কোয়ারের জন্য 2x হবে। একইভাবে আবার পি এর জন্য এখানে পি থাকছে 0 - 1। সো এখান থেকে দেখা যাবে যেটা হচ্ছে আমাদের এখানে কি করা দরকার, চেঞ্জ করে দিই এই জায়গাটা। এখন যেটা বলতে পারি যে এটা ড্যাশ এক্স ইকুয়ালস টু, এখানে বলতে পারি এটা নেগেটিভ পি। তো কিউ টাইমস এক্স বাই √36 প্লাস এক্স স্কোয়ার মাইনাস পি। দেখা যাচ্ছে এখানে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স এক্স থাকবে এভাবে হলো। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার আলটিমেট কি আমার কস্ট। এখন এটাকে জিরো করতে হবে, জিরো করতে হলে আমি কি এই টোটাল জিনিসটাকে জিরো ধরবো। তো জিরো ধরলে কি পাওয়া যায়, আহ, আচ্ছা এই জিনিসটাকে একটু ছোট করে দিই। উম, আচ্ছা, তো এখন কি পাবো, এখন এখান থেকে পাবো এই পিটা যদি এখানে চলে যায়, পি ইকুয়ালস টু কিউ এক্স বাই 36 প্লাস এক্স স্কোয়ার। এখানে আমার ভ্যালুটা আলাদা করে কিসের ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স কে সিঙ্গেল আকারে লিখতে হবে, এই জন্য পি স্কোয়ার, এখানে 36 প্লাস এক্স স্কোয়ার,
এখানে হচ্ছে কিউ স্কোয়ার এক্স স্কোয়ার, আলটিমেটলি কি করেছি, টোটাল ফাংশনটাকে স্কোয়ার করে ফেলেছি। এখান থেকে আমি পাচ্ছি 36 পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে হচ্ছে পাচ্ছি আমি কিউ স্কোয়ার এক্স স্কোয়ার। সো এখন বাকিটুকু কি করব, আমি এক্স গুলোকে একসাথে নিয়ে আসবো। তাহলে কিউ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 36 পি স্কোয়ার। এখান থেকে আমি এক্স স্কোয়ারকে লিখলাম, তাহলে চলে যাবে 36 পি স্কোয়ার বাই জাস্ট কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন যদি রুট করি, রুট করলে দেখা যাবে উপরটা সেটা স্কোয়ার নাম্বার, যেটা 6p, এটা লিখতে পারি। আর নিচে হয়ে যাবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো ফাইনালি আমরা এটা করে ফেলেছি। এখন এর উপর পি আর কিউ এর ভ্যালুর উপর নির্ভর করে করে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো কখনো 4000, কখনো 5000, কখনো 5000, 13000, যেটা এখানে বসে সেটা বসিয়ে বসিয়ে আমরা এটার ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, এখন দেখি নেক্সট আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা কেমন, বলা হচ্ছে যে আপটার্নড কোনটাকে উল্টা করে দিয়েছি। তো সেম ভার্টিক্যাল অ্যাঙ্গেল 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলতে বোঝানো হচ্ছে এই যে দেখো, এইখানে আমি যদি একদম এইটা সেন্টার, এই সেন্টার থেকে যদি আমি এখানে ড্র করি, তাহলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, এই অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি। আচ্ছা, being filled with water at constant rate। আচ্ছা, এই যে রেট, রেট মানে কি জানো, কনস্ট্যান্ট রেট। রেট মানে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে, তাই তো। আচ্ছা, তো চেঞ্জ কিভাবে হচ্ছে, 30 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে কিন্তু আসলে কি ভলিউম, এটা হচ্ছে ভলিউম পার সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে আলটিমেটলি আমার কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি কি আমার ভ্যারিয়েবল। সো এভাবে আমি তাহলে এই টোটাল জিনিসটা কিভাবে লিখতে পারি, যে আমার এখানে বোঝাচ্ছে ডিভি বাই ডিটি এর ভ্যালুটা হচ্ছে কি 30। এখন সেটা কি ফিল্ড হচ্ছে, মানে ঘুরছে, কমছে না, তাহলে +30। ওকে। আচ্ছা, এখন বলা হয়েছে when the depth when the depth of the water is 60 সেন্টিমিটার, যখন 60 সেন্টিমিটার হয় তো ফাইন্ড দ্য রেট, কি বের করতে হবে, রেট। আচ্ছা, এইচ, এইচ মানে হচ্ছে হাইট, দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইজ ইনক্রিজিং। এটা ক্ষেত্রেও ইনক্রিজিং, এটা ক্ষেত্রেও ইনক্রিজিং। এখন ইনক্রিজিং জিনিসটা কি, যখন আমি বলছি ইনক্রিজিং, ইনক্রিজিং এর মানে হচ্ছে আগে কোনো একটা ইনিশিয়াল স্টেট ছিল, এরপর কোনো ফাইনাল স্টেটে আছে। এবং আলটিমেটলি আমি যদি ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটটাকে বাদ দিই, দ্যাট মিনস আমি যদি একটা কি করতে চাই, চেঞ্জ নেই, সেই চেঞ্জটা কি পজিটিভ হবে। তো ইনক্রিজিং কথা মানে বলাই মানে এখানে একটা চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জটা পজিটিভ। সো আবার যখন বলছি রেট অফ ইনক্রিজিং, দ্যাট মিনস কি রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ। সো রেট অফ চেঞ্জ পেয়ে গিয়েছি। রেট অফ চেঞ্জ মানে কি জানো ছিল, রেট অফ চেঞ্জ মানে তো আমার এখানে ডিফারেন্সিয়েশন এনি হাউ আমি এটা কাজে লাগাতে পারবো। সো রেট অফ চেঞ্জ অফ হোয়াট, রেট অফ চেঞ্জ অফ আমার এখানে হাইট, রেট অফ চেঞ্জ অফ আবার রেডিয়াস এবং রেট অফ চেঞ্জ অফ এরিয়া, এই তিনটা বের করতে হবে। আর বলে দিয়েছে এটা ইনক্রিজিং, যার কারণে প্রত্যেকটা টাইম এখানে পজিটিভ হবে। আর যদি এমন হতো যে এখানে ডিক্রিজিং বলে দেওয়া আছে এবং ইকুয়েশনের মাঝখানে আমি কোথাও আদার্স কোনো সাইন ইউজ না করি, তাহলে এটা আলটিমেটলি লাস্টে কি নেগেটিভ দিয়ে দিয়ে দিতে হবে, যাতে ডিক্রিজিং জিনিসটা বোঝানোর জন্য। তো আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি এই বিষয়গুলো, এটা আমরা মুছে দিচ্ছি, এটাকে আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, না এটা থাকুক। ওকে, এখন কি করব, আমার এটাতে বের করতে হবে, এটাতে বের করতে হবে ডিএইচ বাই ডিটি, এটাতে বের করতে হবে ডিআর বাই ডিটি, এটাতে বের করতে হবে ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। যেখানে এস মানে হচ্ছে কি, এস মানে হচ্ছে এরিয়া। ওকে, এরিয়া। তো ফার্স্ট অফ অল আমরা ওয়ানটা নিয়ে স্টার্ট করে দেখি, যে ডেপথ অফ দ্য ওয়াটার ইনক্রিজিং, আস্তে আস্তে আমার মানে কি হচ্ছে, ওয়াটার বাড়ছে। ওয়াটার বাড়ছে মানে কি আমার টোটাল ভলিউমটাকে বৃদ্ধি পাচ্ছে যখন আমি পানি দিয়ে ভরছি। সো আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে ডিএইচ বাই ডিটি, ডিএইচ বাই ডিটি প্রয়োজন। বাট এখানে আমি ডিএইচ বাই ডিটি এমন কিছু জানি না, শুধুমাত্র আমি ডিভি বাই ডিটি এইটা আমি জানি। সো এইটার হেল্পে আমি কিভাবে এটা বের করতে পারি, এটা একটু জানার চেষ্টা করব। তো এখানে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা রুল হচ্ছে, আমরা চাইলে কি করতে পারি, কিছু জিনিস চেঞ্জ করতে পারি, এটাকে চেইন রুলও বলা হয়। আমি ডিএইচ বাই ডিটি এটাকে ভেবে লিখতে পারি ডিএইচ বাই ডিভি টাইমস ডিভি বাই ডিটি। বুঝেছো, মানে এই ক্ষেত্রে কাইন্ড অফ দেখে মনে হতে পারে যে আমি এখানে ডিভি ডিভি
ক্যান্সেল আউট হয়ে যায়, ডিএইচ বাই ডিটি থাকছে। এই জন্য আমি উপরে নিয়ে দিয়েছি আমার জাস্ট ম্যাচ করানোর জন্য। সো এটা কাইন্ড অফ কিছুটা পার্শিয়ালি ট্রু, যদিও এটার যে ডেরিভেশনটা আছে এটা একটু আলাদা, আলাদা করে ডিরাইভ করে নিতে হয়, বাট এখানে আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো এইভাবে। সো এইটা কাইন্ড অফ সিমিলার টু ডিভিশন, এই জন্য এইভাবে আমরা লিখে ফেলতে পারি। যদি লিখে ফেলি, এটা ক্ষেত্রে কি লিখতে পারবো, এই যে ডিভি বাই ডিটি, এটা টাইমস আমার এখানে ডিএইচ বাই, যদি ডিভি দেই তাহলে দেখো ডিভি ডিভি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ডিএইচ বাই ডিটি থাকছে। এখন ডিভি বাই ডিটি কেন লিখেছি, কারণ ডিভি বাই ডিটি ভ্যালুটা আমি জানি, সেটা হচ্ছে 30। বাট এখন যেটা বের করতে হবে, ডিএইচ বাই ডিভি, এইটা আমাকে বের করতে হবে, ডিএইচ বাই ডিভি। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার এখানে এই এইচ এর, এইচ এর কোনো একটা ফাংশন বের করব যেটা ভি রিলেটেড, মানে এইচ ইকুয়ালস টু সামথিং ভি, এমন কিছু বের করবো, বাট ভি ইকুয়ালস টু সামথিং এইচ এমন কিছু বের করবো। তো এইখানে টোটালি কোথাও এমন কিছু দেওয়া নেই, আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ফর কোন আমার যে ভলিউম হয়, ভলিউমটা এক্স্যাক্টলি এমন হয়, ভলিউম ইকুয়ালস টু হচ্ছে ভলিউম ভি, এটা ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে এই ভলিউমটার এই অংশটুকু, এটাকে আমি আর বলছি, এটাকে আমি আর বলছি। ওকে, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, এটাকে আমি আর বলছি, আর এই টোটাল অংশটুকু আমি কি বলছি, এইচ বলছি, এই টোটাল অংশটুকু আমি এইচ বলছি। আচ্ছা, তো এখন এটা ক্ষেত্রে কি হচ্ছে, এটা ক্ষেত্রে যখন পানি ভরবো, আমার কোনটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। এই সার্কামস্টেন্সে আমি যদি কোনটাকে ধরতে চাই, কোনটা হচ্ছে এই যে এই কোনটা, তো তখন দেখা যাবে যে আর আর এইচ এটা ইউজ করব, এটা ক্ষেত্রে অথবা আর আর এইচ আলাদা ভ্যালু হবে। ওকে, তাহলে বলতে পারি যে এইটা ক্ষেত্রে যে আমার ফাংশনটা হচ্ছে ভলিউম, ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ভ্যারিয়েবল, এইচ হচ্ছে ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল একটু ঝামেলা, যদি একটা ভ্যারিয়েবল করতে পারতাম। দেখে তো কিছু দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে হচ্ছে কি 45। আচ্ছা, 45, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে। যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, আমরা এই অংশটুকুতে, যে এই অংশটুকু আছে এইখানে ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল আমি এক্সট্রাক্ট করতে পারি। এই ট্রাইঙ্গেল যদি এক্সট্রাক্ট করে বাহিরে লিখি, এই ধরনের কিছুটা আসবে, যেখানে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ। তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো আর ইকুয়ালস টু এইচ, তাই তো? তো এখানে আমি আর ইকুয়ালস টু এইচ বসাতে পারি। সো আলটিমেটলি যেটা হয়ে যাচ্ছে 1/3 বাই এইট কিউব, এটা হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে ভলিউমের ফাংশন এইচ এর মাঝখানে। So আমি এখানে ভলিউমের ফাংশন এইচ এর মাঝখানে পেয়েছি, বাট এইটার জন্য প্রয়োজন এইচ এর ফাংশন ভলিউমের। সো কি করতে পারি, এখান থেকে বের করতে পারি এইচ ইকুয়ালস টু 3v বাই পাই হোল কিউব রুট। তো এইটা দেখে একটু ঝামেলা হয়ে গেল, যে এটা তো আসলে একটু কঠিন মনে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা, এটা কিভাবে করবো। হ্যাঁ, এটা একটু করাটা একটু কঠিন, তো আমরা কি করতে পারি, আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিএইচ বাই ডিভি, এটাকে ধরে নিচ্ছি সি। এটাকে যদি সি ধরি তাহলে ডিএইচ ইকুয়ালস হচ্ছে সি ডিভি। এখন আমি কি করব, 1/সি লিখবো, মানে এই সিটাকে নিচে নিয়ে আসবো, এই এইচটাকে এইখানে নিচে নিয়ে যাব। সো ডিভি বাই ডিএইচ, সেটা 1/সি হয়ে যাচ্ছে। আবার সি এর ভ্যালু কি যেন ছিল, ডিএইচ বাই ডিভি ছিল। সো সি এর ভ্যালুটা ডিএইচ বাই ডিভি ছিল, তাহলে 1/ডিএইচ বাই ডিভি, এটা যে কথা, ডিভি বাই ডিএইচ সেম কথা, তাই তো? এখন বিষয় হচ্ছে আমি এখানে সি ধরে এভাবে কাজ করেছি একদম ফ্র্যাকশনের মতো করে। এটা কি কার্যকর, মানে করা যাবে? ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এটা আসলে করাটা কিছুটা রিস্কি, কিছু কিছু জায়গায় জিনিসটা পসিবল হয় না, বা ক্যালকুলাস আসলে এইভাবে করা হয় না, আলাদা ডেরিভেশন থাকে। ওইটা আমরা এখন যাচ্ছি না, ফিজিক্সের জন্য শেখার চেষ্টা করছি, তোমরা চাইলে এটা করতে পারবে। মেনলি হচ্ছে এই লাইনটা মাথায় রাখবে, এইটা। তো এখানে কি করবে, যে 30 তো থাকছেই, তুমি তাহলে 1/ডিভি বাই ডিএইচ করে ফেলো। কারণ এই যে ডিভি বাই ডিএইচ, এটাকে ডিফারেন্সিয়েট করা ইজি। ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, যে আমি যদি ডিভি বাই ডিএইচ করতে চাই, পেয়ে যাবো 1/3 পাই, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট। এখানে এইচ স্কোয়ার জন্য আমি টু, সরি 3h² পেয়ে যাচ্ছি, 3h² পেয়ে যাচ্ছি, এইচ কিউব ছিল যেন 3h² পেয়ে যাচ্ছি। 3 আছে ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট পাই h² পেয়ে যাবো। সো আলটিমেটলি যেটা থাকছে 30 টাইমস, এখানে আমি পাচ্ছি 1/পাই h²। সো 30/পাই h², এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএইচ বাই ডিটি। তো এখানে একটা কথা বলে দেওয়া ছিল 60 সেন্টিমিটার। তো এই কথাটা বলার মানে প্রয়োজনটা কি,
এটা বলছে এটা তো টোটাল রেট যে কোনো এইচ এর ক্ষেত্রে। বাট যখন এইচ এর ভ্যালু আমি এখানে 60 বসাবো, তখন আমি এই রেটটা পাবো। সেখানে এইচ এর ভ্যালু 60 বসাও, 60 বসালে এখানে যেটা পাচ্ছ যে 30/পাই, এখানে 33 মানে 3600 হয়ে যাবে, কারণ 60 স্কোয়ার। সো এখানে 30 ক্যান্সেল আউট করলে আই থিঙ্ক এখানে 1/120 পাই হয়ে যাবে। এভাবে তুমি রেডিয়াস এইটাও বের করে দেখবে একদম সেম হয়ে যাচ্ছে, কারণ আর আর এইচ হচ্ছে সেম। সো আমি এটাও পেয়ে গিয়েছি, এটাও পেয়ে গিয়েছি। এখন হচ্ছে এরিয়াটা কি? এরিয়াটাকে আমি এভাবে লিখতে পারি, যে কোনো ইসের ক্ষেত্রে টাইমে আমার যে এরিয়া, এরিয়া এস হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। সেখানে সিমিলার কেস করে দেখবে হচ্ছে ডিএস/ডিটি যেটা আসবে, সেটা আসবে, চলে আসবে এরকম যে ডিটি যেহেতু পাই টু আর ডিআর/ডিটি। সো ডিআর/ডিটি ভ্যালু তো এখান থেকে আমরা পেয়ে গিয়েছি এটা, আর পাই টু আর এটা বসিয়ে দিব। সো আলটিমেটলি এখান থেকে আমি যদি ডিআর/ডিটি বসাতে চাই, সেটা পাওয়া যাবে যে এটা টু টু পাই আর, এটা 1/20 পাই, পাই আর পাই ক্যান্সেল আউট। সো এখান থেকে 2r/120 থাকছে। আর এর ভ্যালু যদি আমি এখানে 60 বসিয়ে দিই, তখন আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরিয়া। সো আই থিঙ্ক আমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছি। তো এখানে একটা প্রবলেম আছে, এটা একটু কমপ্লেক্স, আমাদের হাতে যেহেতু টাইমটা একটু কম, আমরা চাচ্ছি এটাকে স্কিপ করতে। কমপ্লেক্স না মানে এটার একটা কি একটু ইম্প্রোভাইজড ভার্সন বলা যায়। সো এটা তোমাদের জন্য আপাতত এইচ ডাব্লিউ থাকলো, তোমরা ট্রাই করে দেখবে, যদি না পারো আমাকে জানাবে, আমরা হচ্ছে গ্রুপে সেটা আবার দিয়ে দিব। দেন হচ্ছে এইটা, এটা একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলা হয়েছে। এটা তো বলা হয়েছে যে এ রড অফ লেন্থ এল। আচ্ছা এটাকে আমরা একটু বড় করে নিই, বোঝার চেষ্টা করি। এই রড অফ লেন্থ এল রেস্টিং অন এ ওয়াল, এই ওয়ালের সাথে রেস্ট আছে, অ্যান্ড দ্য ফ্লোর ইটস লোয়ার অ্যান্ড এটাকে টানা হচ্ছে টুয়ার্ডস লেফট, এদিকে টানা হচ্ছে। আমরা এখানে দেখাচ্ছি যে এদিকে টানা হচ্ছে। ওকে, এখন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ, ইউ ভেলোসিটিতে টানা হচ্ছে। এখন ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য আদার এন্ড বি, যেটা হচ্ছে ডাউনওয়ার্ড, নিচে দিকে কাজ করবে, অ্যান্ড মেক্স এন অ্যাঙ্গেল হচ্ছে when the rod makes an angle theta। আচ্ছা, দেখা যাচ্ছে থিটা কিন্তু টাইমের সাথে রেসপেক্টে চেঞ্জ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন টানছি থিটা ভ্যালু চেঞ্জ হবে, ছোট থেকে বড় হবে। সো এখানে থিটা, এই জন্য আমি বলতে পারি যে এখানে এনি হাউ ক্যালকুলাস ইউজ করা যেতে পারে, কারণ এখানে একটা কি আছে, চেঞ্জ আছে। যদি চেঞ্জ থাকে তখন আমরা কি করতে পারি, তখন আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করতে পারি। এখানে চেঞ্জের কথা বলে দেওয়া আছে। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে বি এর ভেলোসিটি। সো দেখলাম আমার ইউ এর ভেলোসিটি এদিকে, বি এর ভেলোসিটি হচ্ছে এইদিকে। এই এতটুকু অংশ হচ্ছে আমার এল, এই অংশটুকু হচ্ছে আমার থিটা। তাই তো এল এর ভ্যালু কখনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কিসের ভ্যালু? চেঞ্জ হচ্ছে আমার থিটার ভ্যালু। ওকে, আর আমার কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে ভেলোসিটি। সো এখানে কোনো ফ্রিকশনের কথা বলা নেই, কোনো কিছুই বলে নেই। সো এখানে আমি যেই ভেলোসিটিতে, এখানে আমি কি করতে পারি, এটাকে টানবো, মানে যতটুকু এখানে আমি এনার্জি দিব, এখানে সেম এনার্জি এটার উপর কাজ করবে। তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস চেঞ্জ হবে, পটেনশিয়াল এনার্জিটাও চেঞ্জ হবে। তো একটা কাজ হচ্ছে আমরা এনার্জি কনজারভেশন অফ এনার্জি এটা ইউজ করে করতে পারি। আরেকটা কোনো ওয়ে আছে কিনা এটা আমরা একটু বের করার চেষ্টা করি। যদি এমন হয় বিটা হচ্ছে কনস্ট্যান্ট, বি এর জন্য কি করতে হবে, তার টোটাল এই এতটুকু পথ বের করতে মানে পাস করতে হবে, টোটাল এই এতটুকু পথ তার যেতে হবে, এই এতটুকু পথ যেতে হবে। সো এইটাকে আমি ধরছি এক্স। এখন আমি যদি কোথাও কোনোভাবে ডিএক্স/ডিটি বের করতে পারি, সেটা আলটিমেটলি কি বোঝাবে? সেটা আলটিমেটলি বোঝাবে আমার কি, এই ভেলোসিটি বোঝাবে। তাই তো? ওকে, আবার যখন আমি এটাকে এই, আচ্ছা এটা আমার প্রয়োজন নেই, আমার এক্সট্রা নিয়ে কাজ করছি। তো এই ডিএক্স/ডিটি মানে কি জানা ছিল, এটা ভেলোসিটি ছিল কিভাবে, কারণ এক্স হচ্ছে একটা লেংথ, এটা তো একটা লেংথ, লেংথ/টাইম, দ্যাট মিনস মিটার/সেকেন্ড। সো এটা ভেলোসিটি হয়ে যাবে, আর আমি তো এই ভেলোসিটিটাই চাচ্ছি। সো এখানে মূলত কথা বলা হয়েছে যে এক্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এক্সটাকে আমি থিটার মাধ্যমে কিভাবে লিখতে পারি? আমি জানি কস থিটা এর মানে কি, কস থিটা এর মানে হচ্ছে, আচ্ছা কস থিটা না ধরে আমি সাইন থিটা ধরতে পারি। সাইন থিটা ধরলে সুবিধা, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে x/l। আমার এক্স এর ভ্যালু প্রয়োজন, এক্স এর ভ্যালু যদি লিখতে চাই তাহলে এল সাইন থিটা হয়ে যাবে। তো আমি কি জানতে চাচ্ছিলাম, আমি dx/dt জানতে চাচ্ছি, dx/dt, দ্যাট মিনস এল তো কনস্ট্যান্ট। এখানে আমি সাইন থিটাকে যদি ধরি, আমরা কস থিটা হয়ে যাবে, আর এখানে d θ/dt প্রয়োজন, d θ/dt প্রয়োজন। সো কি জানতে চেয়েছে, যখন এটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, থিটার উপর ডিপেন্ড করে আমার এই ভেলোসিটি ডিপেন্ড করছে। এটাকে আমি বলছি ভি এর জন্য জাস্ট ভি, এল কস থিটা।
আর এটা হচ্ছে ডি থিটা বাই ডিটি। এখন কিন্তু আমি ডি থিটা বাই ডিটি এটা ভ্যালুটা আমরা আসলে জানি না, তাই তো? এটা ভ্যালু আমরা জানি না, যদি জানতাম তাহলে এখানে থিটা ভ্যালু বসিয়ে দিয়েই আমরা ভ্যালুটা বের করতে পারতাম। সো এই ডি থিটা বাই ডিটি এইটা বের করার জন্য আমাকে কি কি কাজ করতে হবে? এখানে ভি এর হেল্পটা বা ইউ এর হেল্পটা নিতে হবে। আচ্ছা, এখন আমাকে ডি থিটা বাই ডিটি অথবা ডিটিটি অফ থিটা এটা বের করতে হবে। সো এইটা কিভাবে করতে পারি? তখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো আমাদের কিন্তু অলরেডি একটা ইউ, মানে একটা ভেলোসিটি ইউ দেওয়া আছে। এটা আমরা এখনো ইউজ করতে পারিনি। সেটা কি? এই যে ইউ ইকুয়ালস টু, মানে ইউ এর ভ্যালু দেওয়া আছে অ্যাকচুয়ালি। সো এখন এমন কিছু করতে হবে যাতে আমি এইটাকে এইভাবে কোনো একটা এক্সপ্রেশন আনতে পারি। দেন ওইখানে হয়তো আমি ডি থিটা বাই ডিটি পাবো, এন্ড জাস্ট আমি এটাকে কি করে ফেলতে পারবো, মানে একটা থেকে আরেকটাকে আমি সাবস্টিটিউট করে ফেলবো। আচ্ছা, তাহলে দেখি কি করতে পারি। আহ এখানে দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল ইনিশিয়ালি এইটা হচ্ছে কি, কোন একটা টাইমের পরে একটা ইমেজ। ফার্স্ট ইমেজ কেমন ছিল? ইমেজটা এমন ছিল, এটা হচ্ছে আমার হরিজন্টাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। সো এখানে যে স্টিকটা ছিল, স্টিকটা অ্যাকচুয়ালি এমন ভার্টিক্যাল ছিল, ভার্টিক্যাল অবস্থায় ছিল। সো ভার্টিক্যাল অবস্থায় থাকার পরে এখান থেকে ধরলাম একটা স্ট্রিংটা হচ্ছে এখানে ছিল, বা এখানে কিছু ধরে কি করছি, এখানে আমি টানছি বা ফোর্স দিচ্ছি, দেন হচ্ছে আমার এই ভেলোসিটি ক্রিয়েট হচ্ছে। ওকে, তার মানে বুঝতে পারছি এই যে এটার ক্ষেত্রে এটাকে যদি আমি অরিজিন ধরি, 0,0 ধরি, তো এখান থেকে এই জায়গাতে যতটুকু সে পথ যাচ্ছে, যতটুকু ওয়ে যাচ্ছে, সেটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে আমি এই ভেলোসিটিটা পেয়ে যাব। তার মানে এই কেসে আমি এটাকে এক্স ধরেছিলাম, তাই না? এটাকে আমি এক্স ধরেছিলাম, তাহলে এটাকে আমি ওয়াই ধরি। যদিও জিনিসটা শুরুটা হয়ে গেছে, সমস্যা নেই, এটা ম্যাটার করে না। এখানে আমি ওয়াই ধরছি। ওয়াই ধরলে এখন কি করতে হবে? এই ওয়াই কে আমার এনিহাউ এক্সপ্রেস করতে হবে। কিভাবে করতে পারি? এখানে এল হচ্ছে কনস্ট্যান্ট, আমি বলতে পারি যদি আমি কস থিটা নেই, কস থিটা এটাই কোর্স হচ্ছে এল ওয়াই বাই এ, ওয়াই বাই এল। এখান থেকে বলতে পারি ওয়াই কোর্স হচ্ছে এল কস থিটা। অ্যান্ড ফাইনালি আমি যদি এখানে টি এর রেসপেক্টে টোটাল ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? তাহলে পাবো ডিওয়াই বাই ডিটি, আর এখানে হচ্ছে এল, আর কস থিটার জন্য নেগেটিভ সাইন থিটা, অ্যান্ড এখানে ডি থিটা বাই ডিটি পেয়ে যাচ্ছি, ডি থিটা বাই ডিটি পেয়ে যাচ্ছে। আর এটা ভ্যালু তো আমি জানি, এটা ভ্যালু হচ্ছে ইউ। আচ্ছা, এখান থেকে আমি পাবো নেগেটিভ এল সাইন থিটা আর ডি থিটা বাই ডিটি। সো এখান থেকে যদি আমি ডি থিটা বাই ডিটিটাকে আলাদা করে লিখতে চাই তাহলে বলতে পারি ডি থিটা ডিটি এটা মানে হচ্ছে নেগেটিভ ইউ বাই এল সাইন থিটা। সো এই টোটাল এতটুকু অংশ যদি আমি এখানে বসিয়ে দিই, এই এক্সপ্রেশনে বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমার যে যেটা চাচ্ছি সেটা পেয়ে যাবো। সেটা কি হবে তাহলে? তো এখানে বসালে আমরা যেটা পাবো, যে এটাকে আমরা ভি বলছিলাম যেটা আমরা চাচ্ছি। সো ভি হবে এল কস থিটা টাইমস, এখানে হচ্ছে নেগেটিভ ইউ এল সাইন থিটা। ওকে, সো এটা নেগেটিভ সাইন থাকছে, এল আর এল ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে ইউ কট থিটা এটা পেয়ে যাবো। সো আলটিমেটলি আমাদের কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল হচ্ছে ফাইন্ড দ্য ভেলোসিটি। ওকে, যেটা ডাউনওয়ার্ড যাচ্ছে, এটা বোঝানোর জন্য ভেলোসিটিটা। ওকে, হ্যাঁ, এটা হয়ে গিয়েছে। এখন নেগেটিভ সাইন বলতে কি বোঝাচ্ছে? নেগেটিভ সাইন বলতে বোঝাচ্ছে এটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এটাকে আমরা নেগেটিভ বোঝাচ্ছি। সো আই থিঙ্ক আমাদের এই মানে কিভাবে ডিফারেন্সিয়েশনকে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। নেক্সট আমাদের আরো দুইটা প্রোগ্রাম আছে, বাট এটা আপাতত ডিসকাস না করি। এটা তো তোমাদের জন্য আমরা কি করে দেবো, গ্রুপে এটা এসডব্লিউ হিসেবে দিয়ে দিব। তো তোমরা ট্রাই করবে, যদি তোমরা না করতে পারো আমাদেরকে জানাবে কমেন্টে অবশ্যই, তখন আমরা এটার সলিউশনটা দিয়ে দিব। সো আজকে ক্লাস এই পর্যন্তই। টিনের সবাইকে বেস্ট উইশেস, এন্ড আমাদের নেক্সট ক্লাস সম্ভবত সেটা জিওমেট্রি হতে পারে। সো টিল দেন সবাইকে বেস্ট উইশেস।